বিশিষ্ট লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 1973 সালের 17ই মে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। ছোটদের সব প্রতিষ্ঠিত পত্রিকাতেই লেখালেখি, বড়দের জন্যও লেখেন। প্রথম প্রকাশিত গল্প হারানখুড়োর মাছ ধরা কিশোর ভারতী পত্রিকায়। প্রথম উপন্যাস কৃষ্ণলামার গুম্ফা, যেটি প্রকাশিত হয় আনন্দ মেলাতে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 35টি। পত্রভারতী থেকে এ যাবৎ প্রকাশিত হয়েছে ঐতিহাসিক উপন্যাস বন্দর সুন্দরী, সোমনাথ সুন্দরী, জীবন্ত উপবীত, খাজুরাহ সুন্দরী, রাক্ষসী নেকড়ে, ফিরিঙ্গি ঠগি, চন্দ্রভাগার চাঁদ। বহু সম্মাননা ও পুরস্কার ছাড়াও পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার। আজ আমি পড়ে শোনাব হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা অপরাজেয় বইটি থেকে ছোট্ট একটি কাটা, এই ঐতিহাসিক উপন্যাসটি। মাঝগঙ্গা থেকে নৌকোর মধ্যে বসে হ্যামিল্টন সাহেব দেখতে পেলেন নদীর অপর পাড় লোকে লোকারণ্য। আজ হাটবার। হাট বসেছে গঙ্গার অপর তীরে, মঙ্গলবারের হাট। গঙ্গার অপর পাড়ের বহু দূর দূর থেকে লোকে ওই হাটে আসে। নানা শ্রেণীর, নানা জাতের লোক। গরিব চাষাভুষো মানুষ থেকে শুরু করে জমিদারের নায়েব গোমস্তা, পর্তুগিজ থেকে শুরু করে ফরাসি বণিকরা, এমনকি ওলন্দাজরাও। হ্যামিল্টনের গন্তব্য ওই হাট। সুতানুটি থেকে সাত সকালেই তিনি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছেন ওই হাটে যাবার জন্য। এর আগে তিনি কোনোদিন নদীর ওপারে যাননি। কোম্পানির ব্যবসা বাণিজ্য মূলত গঙ্গার পূব পাড়ে সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিন গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, বলা ভালো সংকুচিত। হ্যামিল্টন অবশ্য মাত্র বছর খানেক হলো এদেশে এসেছেন। প্রথমে মাদ্রাজ, সেখান থেকে এই সুতানুটি কলকাতায়। লন্ডনের বাণিজ্য সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ডাক্তার হ্যামিল্টন। কদিন আগেই তিনি ব্যবসায়িক প্রয়োজনে গেছিলেন শোভাবাজার রাজবাড়িতে। সেখানে এক বাবু তাকে বলেছিলেন, গঙ্গার ওপারে বিরাট বড় এক হাট বসে প্রতি মঙ্গলবার। সব ধরনের জিনিসপত্র বিক্রি হয় ওখানে, খুচরো থেকে পাইকারি, নানা জিনিস। ও হাটে একবার যেতে পারো সাহেব, হয়তো কোনো জমিদারিতে জিনিস সরবরাহের বরাত পেয়ে গেলে। কথাটা মনে ধরেছিল হ্যামিল্টনের, তাই সুতানুটির ঘাট থেকে ভোরবেলা তার এই নৌকোযাত্রা। অপর পাড়ের দিকে তাকিয়ে হ্যামিল্টন প্রসন্ন চিত্তে তার ইউরোপীয় ভৃত্য থমসনকে বললেন, দেখে মনে হচ্ছে কিছু ব্যবসা হবে, প্রচুর লোকজন। বেশি মাল কোথাও সরবরাহের বরাত না পাই, সঙ্গে আনা মালগুলো অন্তত বিক্রি হয়ে যাবে বলে মনে হয়। থমসনও বেশ উৎফুল্লভাবে বলল, আমারও তাই মনে হয়। শোভাবাজারের বাবু মিথ্যা বলেননি। গোবিন্দপুরের হাটের থেকেও অনেক বড় হাট, নদীতেও কত নৌকার ভিড় দেখছেন। কিছুক্ষণের মধ্যেই হ্যামিল্টনের নৌকো গিয়ে ভিড়ল নদীর অপর পাড়ে মঙ্গলা হাটে। অসংখ্য নৌকা দাঁড়িয়ে আছে ঘাটে, বড় বড় সওদাগরি নৌকা থেকে শুরু করে জমিদারের লেঠেলদের ছিপ নৌকা। কোনো রকমে তারই মধ্যে গোজা হলো হ্যামিল্টনের ছইওয়ালা নৌকাটা। বেশ কয়েকটা বড় বড় চটের বস্তা কাঁধে নিল থমসন। তাতে ঠাসা ব্যবসার মালপত্র, কাচের লণ্ঠন, লন্ডনের সুতির কাপড়, কাঁচ আর ধাতুর কাজ করা পেয়ালা পিরিচের মতো শৌখিন কিছু সামগ্রী। মালপত্র নিয়ে ঘাটে উঠে পড়লেন হ্যামিল্টন আর থমসন। সামনেই ঘাটবাবুর দপ্তর। জমিদারের হয়ে এ হাটে ব্যবসা করার জন্য শুল্ক আদায় করে ঘাটবাবু। হ্যামিল্টন প্রথমে হাজিরা দিলেন। নতুন জায়গাতে যা করতে হবে তা আইন মেনে করাই ভালো। যেহেতু হ্যামিল্টন বিদেশি, তাই 5 গুণ শুল্ক নিল ঘাটবাবু। একটা রূপোর টাকার বিনিময়ে হাটে বসার অনুমতি পেলেন হ্যামিল্টন। তবে তার বসার জায়গা হাটের ভিতর সনে ছাওয়া যে জায়গাগুলো আছে সেখানে নয়। ঘাটবাবুর একজন পেয়াদা তাকে নিয়ে নদীর পাড়ে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিল। তবে হ্যামিল্টন অসন্তুষ্ট হলেন না। এত মানুষ এখানে আসেন যে হাটের ভিতর ছাউনির নিচে সবার স্থান সংকুলান সম্ভব নয়। ঘাটের পাড় বরাবর বহু মানুষই তো বসেছে, কেনা বেচাও ভালোই হচ্ছে।
কি নেই এই হাটে? সজ্জা শাকসবজি থেকে শুরু করে লাঙল, গরুর গাড়ির চাকা, মাটির বাসনপত্র থেকে শুরু করে মনোহারী জিনিস, হাঁস মুরগি থেকে শুরু করে গরু ঘোড়া পর্যন্ত। সত্যি নানা জাতের মানুষের ভিড় এখানে। ধুতি পিরান পরা বাঙালি বাবু আর মালকচা দেয়া ধুতি পরনে ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত ভৃত্যের দল, চোগা চাপকান আর ফেজটুপি পরা রইস মুসলমান, পিতলের বোতামাটা জামা আর চামড়ার অথবা সোলার টুপি পরা ইউরোপীয়, সব ধরনের মানুষ চোখে পড়ছে হ্যামিল্টনে। কুলি শ্রেণীর সাধারণ নেটিভ তো আছেই। ঘাটবাবুর পাইকের দেখিয়ে দেয়া জায়গাতে জিনিসপত্র সাজিয়ে বসলেন হ্যামিল্টন আর তার ভৃত্য। বেলা যত বাড়তে লাগলো, ভিড়ও তত বাড়তে লাগলো। হ্যামিল্টন যে জিনিসগুলো এনেছেন সেগুলো দেখতে বেশ সুন্দর। কাচের লণ্ঠনগুলো খাস ইংল্যান্ডের জিনিস, কাজেই একজন দুজন করে ক্রেতাও জুটে যেতে লাগলো তার। বাবুগোছের লোকজন সব। একসময় চার বেহারার একটা পালকি এসে দাঁড়ালো হ্যামিল্টন সাহেবের সামনে। পালকির সঙ্গে সরকিধারী দুজন সেপাইও আছে। দেখেই বোঝা যাচ্ছে পালকির ভেতর ধুতি পিরান পরে গড়গড়ার নলমুখে দিয়ে যিনি বসে আছেন তিনি ক্ষমতাশালী ব্যক্তি। তার সঙ্গীদের একজন জানালো এই বাবু নাকি সম্প্রতি কোনো এক গ্রামের জমিদারি লাভ করেছেন। হ্যামিল্টন টুপি খুলে সম্ভাষণ জানাতেই খুশি হলেন বাবু। তিনি জানতে চাইলেন, সাহেব, তোমার বাতির দাম কত? হ্যামিল্টন দাম বলে একটা লণ্ঠন তার হাতে দেখার জন্য তুলে দিলেন। লোকটা জিনিসটা নেড়েচেড়ে দেখে বললেন, হাটের ভিতর পর্তুগিজগুলোর কাছে মোষের সিংয়ের যে বাতিগুলো দেখলাম তার থেকে এ বাতি দেখতে ভালো, দামও সস্তা, কিন্তু জিনিসটা ভালো হবে তো? হ্যামিল্টন বললেন, তুমি জমিদার লোক, তোমাকে খারাপ জিনিস দেব না আমি। আমার দেশের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসেও এ বাতি ব্যবহার করা হয়। শেষ কথাটা অবশ্য বাড়িয়ে বললেন হ্যামিল্টন। এ লণ্ঠন সাগর পাড়ে রাজপ্রাসাদে ব্যবহার করা হয়, তবে তো কিনতেই হবে। বাবু সদ্য জমিদার হয়েছেন, যে বাতি রাজপ্রাসাদে থাকে তা কিনে তাক লাগাতে হবে আশেপাশের জমিদারদের। বাবু বললেন, ঠিক আছে, 1 কুড়ি বাতি আমাকে দাও, ভালো হলে আমার লোক এসে আবার একদিন তোমার থেকে কিনে নিয়ে যাবে। হ্যামিল্টন বললেন, নিশ্চয়, যত লাগবে দেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে এমন বাতির অভাব নেই। রুপোর কাঁচা টাকায় হ্যামিল্টনের প্রাপ্য মিটিয়ে বাতি কিনে চলে গেলেন জমিদার। হ্যামিল্টনের মন খুশিতে ভরে গেল। এদেশে আসার পর এই প্রথম একসঙ্গে এতখানি লাভের মুখ দেখলেন তিনি। এদেশে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ব্যবসা করতে এসেছে বর্তমানে তাদের হাল অত্যন্ত খারাপ। বোম্বাই মাদ্রাজ বন্দর থেকে বিতাড়িত হতে হতে এখন তারা আস্তানা গেড়েছে জলা জঙ্গল ঘেরা কলকাতাতে। মশা আর ম্যালেরিয়ার প্রচণ্ড প্রাদুর্ভাব এইখানে। গোবিন্দপুরে তো মাঝে মাঝেই বাঘ হানা দেয়। এই জংলা জায়গায় এখন কোম্পানির শেষ আশ্রয়। বাংলার রাজধানী আরও উত্তরে, গঙ্গাবক্ষে প্রায় 2 দিনের পথ। সুবেদার মুর্শিদ কুলি খাঁ বর্তমানে রাজধানীর শাসনভার গ্রহণ করেছেন। নিজের নামে রাজধানীর নামকরণ করেছেন মুর্শিদাবাদ। বাংলা, বিহার, ওড়িশা, সুবে বাংলার রাজধানীতেও কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীদের বিরোধিতায়। তারা ফরাসি ব্যবসায়ীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। নবাবও খুব একটা ভালো চোখে দেখেন না কোম্পানিকে। তাছাড়া সে জায়গা এদেশে অপরিচিত ইংরেজদের পক্ষে নিরাপদও নয়। কিছুদিন পরপরই এক শাসককে হত্যা করে নতুন লোক সিংহাসনে বসে। রাজনৈতিক অস্থিরতা সেখানে লেগেই আছে। নবাব সরফরাজ খাঁকে যখন সিংহাসনচ্যুত করা হলো তখন এক ব্রিটিশকে গুপ্তচর সন্দেহে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। রাজধানীতে ঠাঁই নেই কোম্পানির। এই কলকাতাতে অতি সামান্য কিছু ব্যবসা তাদের হচ্ছে, আর বেশিরভাগটাই গঙ্গাবক্ষে উত্তর ভারতের নদীবন্দরগুলোতে ভ্রাম্যমাণ বণিকের কাজ। তিন বছর আগে অবশ্য কোম্পানি তাদের প্রতিনিধি জন শারম্যানকে পাঠিয়েছিলেন দিল্লিতে সম্রাটের দরবারে এদেশে ব্যবসা করার অনুমতিপত্র আদায়ের জন্য, কিন্তু সম্রাট ব্যাপারটাতে রাজি হননি।
শোনা যাচ্ছে এ ব্যাপারে নাকি ফরাসি আর পর্তুগিজদের হাত আছে। সেই নব্য জমিদার চলে যাবার পর হ্যামিল্টন থমসনকে বললেন, আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক, হয়তো বাকি জিনিসগুলোও বিক্রি হয়ে যাবে। এবার থেকে প্রতি মঙ্গলবার এখানে আসব। ফেরার আগে একজোড়া ভালো পায়রা আর তামাক কিনব শোভা বাজারের বাবুকে উপহার দেবার জন্য। সেই তো আমাকে খবরটা দিল। হ্যামিল্টন সেখানে আরও কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নিলেন ঠিকই, কিন্তু না থাকলেই হয়তো ভালো করতেন। এরপর একটা লণ্ঠন আর একটা পিরিচও বিক্রি করলেন হ্যামিল্টন, কিন্তু তারপরেই জনা পাঁচেক লোক এসে ঘিরে ধরল তাকে। লোকগুলো লণ্ঠনের ক্রেতা নয়, তাদের মধ্যে একজন দীর্ঘকায় শ্বেতাঙ্গ আর অন্যরা দিশি লোক, হাতে তাদের লাঠি। এদেশের লোকদের চোখে ইংরেজ, ডাচ, ফরাসি, পর্তুগিজ সব শ্বেতাঙ্গদের একই রকম মনে হলেও ইউরোপীয়রা পরস্পরের জাত চিনতে পারে। হ্যামিল্টন বুঝতে পারলেন এ লোকটা পর্তুগিজ, আর সেই পর্তুগিজও ইংরেজ বলে শনাক্ত করতে পারল হ্যামিল্টনকে। পর্তুগিজটা কর্কশ স্বরে হ্যামিল্টনকে বলল, তুমি এখানে এসেছো কেন? হ্যামিল্টন ঠান্ডা মাথায় জবাব দিলেন, ব্যবসা করতে। পর্তুগিজ বলল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো লোক এখানে ব্যবসা করতে পারবে না। এখানে তুমি বসবে না। হ্যামিল্টন বললেন, এখানে বসার জন্য আমি ট্যাক্স দিয়েছি, তারা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। পর্তুগিজ বলল, হোসামা আমি বুঝি না, এ জায়গা থেকে চলে যাও, আর আসবে না এখানে। এবার তর্ক শুরু হলো দুই শ্বেতাঙ্গর মধ্যে, আর তাদের ঝগড়া দেখতে ভিড় জমে গেল চারপাশে। দিশি মানুষদের কাছে দুই সাদা চামড়ার লোকের মধ্যে ঝগড়া বেশ আমোদের ব্যাপার। ঝগড়ার মধ্যেই হঠাৎ হ্যামিল্টনের অনুচর পর্তুগিজটার উদ্দেশ্যে বলে উঠল, পয়সা দিয়ে বসেছি, আমরা যাব না এখান থেকে, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে পর্তুগিজটার যাবতীয় রাগ গিয়ে পড়ল ভৃত্য থমসনের ওপর। প্রবল মুষ্টাঘাতে থমসনকে মাটিতে ছিটকে ফেলে দিয়ে পোশাকের নিচ থেকে বারুদ ভরা দোনলা জাহাজি পিস্তল টেনে বার করল সে। তারপর লাথি মেরে সামনে রাখা জিনিসপত্রগুলো ভাঙতে লাগলো। হ্যামিল্টন হতবাক হয়ে গেলেন। লোকটার হাতে অস্ত্র আছে, সঙ্গে লাঠিধারী অনুচররাও রয়েছে। হ্যামিল্টনের কিছু করার নেই। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালালো লোকটা। এরপর দলবল সমেত চলে যাওয়ার আগে হ্যামিল্টনের উদ্দেশ্যে বলে গেল, এবার কাজগুলো ভাঙলাম, এরপর এলে তোমার মাথা ভেঙে দেবা। লোকটা চলে যাবার পর অবশিষ্ট যে কটা জিনিস তখনও অক্ষত অবস্থায় ছিল সেসব থলেতে পুড়ে হ্যামিল্টন তার ভৃত্যকে নিয়ে ছুটলেন ঘাটবাবুর কাছে অভিযোগ করার জন্য। লোকটা সব শুনে বলল, তোমার প্রতি অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু আমার কিছু করার নেই। ওই পর্তুগিজরা আসলে বোম্বেটে জলদস্যু। মোহনার কাছে ওদের কুঠি আছে, জমিদাররাও ওদের ঘাটান না। তোমাদের কাছে নবাবের কোনো ফরমানও নেই, তাই জোর যার মুলুক তার। ফরমান ছোট্ট একটা শব্দ, ক্ষমতা অসীম। বাণিজ্য করার জন্য এই ফরমান বা আদেশনামা না থাকার জন্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব জায়গা থেকে বিতাড়িত হচ্ছে। অন্য ইউরোপীয় বণিকদের সঙ্গে অথবা দেশি ব্যবসায়ীদের সঙ্গে গায়ের জোরে এঁটে ওঠার ক্ষমতা কোম্পানির নেই। ফরমান, ফরমান, ফরমান। শব্দটা আওড়াতে আওড়াতে ক্ষুব্ধ, অপমানিত, অসহায় উইলিয়াম হ্যামিল্টন তার সঙ্গীকে নিয়ে নৌকাতে চেপে বসলেন এপারে সুতানুটিতে কোম্পানির কুঠিতে ফিরে আসার জন্য। নির্জন দুপুর, নিস্তব্ধ দিল্লির প্রাসাদ। নিজের কক্ষে বসেছিলেন ভারত সম্রাট, দশম মোগল সম্রাট তিনি। ভারত সম্রাট মানেই তো ভারতের ভাগ্য বিধাতা। অবশ্য কাগজ কলমে তিনি ভারতের ভাগ্য বিধাতা হলেও এই ভাগ্য বিধাতা কথাটা যে তার ক্ষেত্রে নিতান্তই পরিহাস মাত্র, তা সম্রাটের থেকে কেউ বেশি জানে না। প্রকৃত অর্থেই সে সম্রাট ছিলেন ঔরঙ্গজেব।
সেই ষষ্ঠ মোগল সম্রাটের পর আরও 3জন সম্রাট বসেছিলেন এই দিল্লির মসনদে। 5 বছরের মধ্যে 3জন সম্রাট। প্রথমে আলমগীরের জ্যেষ্ঠ পুত্র কুতুবউদ্দিন আজিম শাহ। তার সিংহাসনের মেয়াদকাল মাত্র 3 মাস। আলমগীর কোনো উত্তরাধিকারী নির্বাচন করে যাননি, তাই ভ্রাতৃবিরোধ প্রত্যাশিত ছিল। ঔরঙ্গজেবের আর এক পুত্র বাহাদুর শাহ ওরফে সুয়াজ্জাম শাহ জাজুর যুদ্ধে আজিম শাহকে পুত্র সমেত হত্যা করে দিল্লির মসনদে দখল নিলেন। এরপর আকবরবাদ বা আগ্রার দায়িত্বপ্রাপ্ত শাসনকর্তা বাহাদুর শাহ দিল্লির তাকতে বসে 5 বছর শাসন চালালেন। তারপর সিংহাসনে বসলেন জাহাদার শাহ। তার মেয়াদ মাত্র 1 বছর ছিল। তারপর সিংহাসনে বসেছেন বর্তমান সম্রাট। তার মেয়াদ যে কতদিন তা তার নিজেরও জানা নেই। আসলে এই মুহূর্তে ভারতবর্ষের প্রকৃত নিয়ন্ত্রক হোসেন আলী আর আবদুল্লাহ খাঁ। তাদেরই অঙ্গুলি হেলনে দিল্লির শাহী তখ্তে কেউ বসছে, আবার চলে যাচ্ছে। গঙ্গা যমুনার সংযোগস্থলে রেবা নামের এক নগর আছে। এই সৈয়দ ভ্রাতৃদ্বয় সেখানকারই বাসিন্দা। দিল্লির উপকণ্ঠে থেকে দিল্লির রাজনীতিকে প্রভাবিত করে চলেছেন তারা। ওমরাহ আর সেনাপতিদের অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তারা। বলতে দ্বিধা নেই, এই 10ম মোগল সম্রাটও তাদেরই পছন্দ মতো নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্জন দ্বীপ প্রহরে বাইরের বাগিচা থেকে কেকার শব্দ কানে এলো সম্রাটের। শ্বেত পাথরে জাফরি আটা অলিন্দ দিয়ে বাইরের দিকে তাকালেন সম্রাট। দেওয়ানি আম আর দেওয়ানি ঘাসের মধ্যবর্তী বাগিচায়, যেখানে কৃত্রিম প্রস্রবণ আছে, ঠিক সে জায়গাতে পেখম তুলে নাচছে একটা ময়ূর। তাকে ঘিরে একঝাঁক ময়ূরী। সম্রাট শুনেছেন ওই জায়গা বড় প্রিয় ছিল সম্রাট শাহজাহানের। বাগিচাতে ওই শ্বেত পাথরের ঝর্ণার গায়ে আসন গ্রহণ করতেন শাহজাহান, আর তাকে ঘিরে থাকত সুন্দরী বাদীদের দল। ঠিক যেমন নৃত্যরত ময়ূরটাকে ঘিরে আছে ময়ূরীর দল। কিছুক্ষণের মধ্যে ময়ূরের উল্লাসের কারণটা বুঝতে পারলেন সম্রাট। আকাশে মেঘ জমেছে, বর্ষার মেঘ। বৃষ্টি নামতে চলেছে দিল্লি নগরীর বুকে। ইচ্ছা করলেই সম্রাট তার বেগম ফখরুন্নিসাকে নিয়ে সামিল হতে পারেন ওই ময়ূরীদের সঙ্গে বর্ষার মিলন উৎসবে। কিন্তু মেঘ জমেছে সম্রাটের মনেও, আশঙ্কার কালো মেঘ। আজই সম্রাট সংবাদ পেয়েছেন চিতোর, আম্বার, আজমের এই মিলিত রাজপুত শক্তির সামনে পিছু হটছে মোগল বাহিনী। যে কারণে বাইরে নৃত্যরত ময়ূরদের দেখে বেগমের কথা মনে এলেও ব্যাপারটা খুব একটা দাগ কাটল না সম্রাটের মনে। যুদ্ধক্ষেত্রের সংবাদটা পাওয়ার পর থেকেই বেশ বিচলিত হয়ে পড়েছেন সম্রাট। বাইরের আকাশে যেমন কালো মেঘ ঘনাচ্ছে, তেমনই মেঘ কি ঘনিয়ে আসছে সম্রাটের জীবনে? বাইরে সত্যিই রাতের মতো অন্ধকার নেমে এলো। অন্ধকার হয়ে গেল সম্রাটের কক্ষ। এক বাদী একটা বড় পিতলের প্রদীপ নিয়ে কক্ষে প্রবেশ করলো অন্ধকার দূর করার জন্য। কিন্তু আলোটা যেন বড় চোখে লাগলো সম্রাটের। তিনি বললেন, আলোটা নিয়ে যা, প্রয়োজন হলে বলবো। আর দ্বাররক্ষীকে বলে দে এখন যেন কেউ এ ঘরে না ঢোকে। চলে গেল বাদী। গাঢ় অন্ধকারে নিমজ্জিত হলো কক্ষ। আরাম কেদারায় বসে সম্রাট সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করতে লাগলেন। তার ৩৫ বছরের জীবন আর দিল্লির সিংহাসনে 3 বছরের রাজত্বকাল কি অচিরেই শেষ হতে চলেছে? না, রাজপুতরা যুদ্ধে জয়ী হলেও তারা দিল্লি দখল করে সম্রাটকে ক্ষমতাচ্যুত বা হত্যা করতে আসবে না। সে ইচ্ছা বা সামর্থ্য কোনোটাই নেই। বহু যুগ আগে যখন বাবর মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, তখন একবারই মাত্র চিতোরের রানা সাং দিল্লি দখলের স্বপ্ন দেখেছিলেন। রাজপুতরা শুধু চায় তাদের নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আর ভারত সম্রাটের থেকে যোগ্য সম্মান পেতে। দিল্লি দখলের ইচ্ছা তাদের নেই। তবে ভয়টা কোথায়? ভয়ের জায়গাটা হলো দিল্লির মসনদের রাজনীতি। সম্রাটও অনুমান করেছিলেন মোগল বাহিনীর বর্তমান যা অবস্থা,
তাতে সম্মিলিত রাজপুত বাহিনীকে মোগলরা পরাস্ত করতে পারবে না। রাজপুতদের বিরুদ্ধে প্রথমে তাই সেনা পাঠাতে রাজি হননি সম্রাট। কিন্তু আবদুল্লাহ খাঁ অমাত্যদের দিয়ে শেষ পর্যন্ত সম্রাটের ওপর এমন চাপ সৃষ্টি করল যে রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলেন সম্রাট। কিন্তু আবদুল্লাহ খাঁও তো বিচক্ষণ ব্যক্তি, সেও তো জানতো যে যুদ্ধের ফলাফল কোন দিকে যেতে পারে। তবে কেন সে রাজপুতদের বিরুদ্ধে সেনা অভিযানে উৎসাহিত হলো? এর আসল কারণ কি অমাত্যদের কাছে, দিল্লিবাসীর কাছে সম্রাটকে অসফল, সিংহাসনের পক্ষে অযোগ্য প্রমাণ করা? এজন্যই কি রাজপুতদের বিরুদ্ধে লড়িয়ে দেয়া হলো তাকে, যাতে তাকে সিংহাসন থেকে সরানো সহজ হয়? দিল্লির সিংহাসনে একাদশতম মোগল সম্রাট কি ইতিমধ্যে নির্বাচন করে ফেলেছে সৈয়দ ভ্রাতারা? যে সম্রাট হয়তো ভবিষ্যতে পুরো শাহী তোষাখানাটাই তুলে দেবেন তাদের হাতে। সম্রাটের ভাগ্য কি বাহাদুর শাহর মতো হবে? অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে খুন হয়ে যাবেন তিনি, যেমনভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বাহাদুর শাহকে। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি নামল। জেনানা মহল থেকে একটা উল্লাসধ্বনি কানে আসছে। দীর্ঘদিন পর বৃষ্টি নেমেছে প্রাসাদের বুকে। দুঃসহ গ্রীষ্ম অতিক্রম করার পর নারীরা ঘেরাচকে সম্মিলিত হয়েছে তাদের দেহ মনকে সিক্ত করার জন্য, ও তারই শব্দ। সম্রাট ভাবতে লাগলেন, এ কথা ঠিকই, মোগল জায়গিরদারদের তাদের অঞ্চল থেকে বিতাড়িত করেছে। এ কথাও ঠিক যে রাঠোররা বেশ কিছু মসজিদ ধ্বংস করেছে। কিন্তু এসব ঘটনা আসলে সৈয়দ ভাইদের প্রতি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই অনেকের ধারণা। বাহাদুর শাহকে রাজপুতরা পছন্দ করত। তার মৃত্যুর পিছনে সৈয়দ ভ্রাতাদেরই হাত আছে বলে রাজপুতদের অনুমান। দোয়াব থেকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তৃত সুবিশাল মোগল সাম্রাজ্যের বহু রাজারাই এখন কার্যত স্বাধীন। বাহাদুর শাহর আমলে পঞ্চনদের শিখরা গুরু গোবিন্দের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করল। শিখদের বিরুদ্ধে কোনো অভিযানের কথা কোনো দিন বলেননি সৈয়দ ভ্রাতারা। তবে পরাজিত হতে পারে জেনেও রাজপুতদের বিরুদ্ধে এই অভিযানের ব্যবস্থা কেন? তাছাড়া আরও কয়েকটা ব্যাপার তাদের সম্বন্ধে ভাবিয়ে তুলেছে সম্রাটকে। ঔরঙ্গজেব যে দুটো কারণে এদেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন হারিয়েছিলেন তা হল ধর্মান্তকরণ ও জিজিয়া কর। তার মৃত্যুর কিছুকাল পরে এ কর প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আর্থিক আয় বাড়ানোর জন্য আবদুল্লাহ খাঁ আবার জিজিয়া কর প্রবর্তনের কথা বলছেন। এতে সমগ্র হিন্দু সম্প্রদায় কুপিত হবে সম্রাটের প্রতি। তাছাড়া সৈয়দ ভ্রাতা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে কর চালু করার কথাও বলছেন। এ কর চালু হলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই বিরাগ ভাজন হবেন সম্রাট। এসবের আড়ালে কি লুকিয়ে আছে সম্রাটকে হীন প্রতিপন্ন করার চক্রান্ত? যদি সম্রাট সিংহাসনচ্যুত হন বা গুপ্তঘাতকের হাতে নিহত হন, তবে কোনো ক্ষোভের আগুন যেন আছড়ে না পড়ে দিল্লির বুকে সেজন্য? একটা মৃদু নিক্কণধ্বনি যেন কানে এলো সম্রাটের, আর তারপরই দ্বাররক্ষীর কণ্ঠস্বর শোনা গেল। অপরাধ মার্জনা করবেন শাহেনশাহ। বেগম সাহেবা আপনার সাক্ষাৎ প্রার্থী, তাকেও কি ফিরে যেতে বলবো? একটু ভেবে নিয়ে সম্রাট বললেন, না, বেগম সাহেবাকে আসতে দাও। দিল্লির এই প্রাসাদে সৈয়দ ভ্রাতাদের অনুচরদের বাইরে সামান্য যে কজনকে সম্রাট ভরসা করেন তার মধ্যে বেগম সাহেবা অন্যতমা। অন্ধকার কক্ষ, নূপুরের কিংকণধ্বনি আর সুমধুর আতরের গন্ধ সম্রাটকে জানিয়ে দিল কক্ষে প্রবেশ করেছেন বেগম ফখরুন্নিসা। ফখর সম্রাটের সামনে গিয়ে দাঁড়াতেই সম্রাট বললেন, বাগিচায় ময়ূরের নাচ দেখেই কিছুক্ষণ আগে তোমার কথা মনে পড়ছিল। ফখর জবাব দিলেন, আমার সৌভাগ্য জাহাপানা, বাইরে বৃষ্টি নেমেছে, আমারও আপনার সঙ্গ লাভের ইচ্ছে হলো, তাই চলে এলাম। কিন্তু কক্ষে আলো নেই কেন? জাহাপানা বললেন, আমি প্রদীপ ফিরিয়ে দিয়েছি। আসলে কিছু ব্যাপার নিয়ে আমি বড় বিচলিত।
তাই অন্ধকার কক্ষে বসে তার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছি। বেগম বললেন, আপনার আপত্তি না থাকলে আমায় ব্যাপারটা বলতে পারেন। সমাধান সূত্র অন্বেষণে আমি হয়তো সাহায্য করতে পারি। সম্রাট বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। তুমি বুদ্ধিমতী, বিবেচক, আমাকে পরামর্শ দান করতে পারবে। ফকার গালিচায় উপবেশন করলেন। সম্রাট বলতে শুরু করলেন তার কথা। দীর্ঘক্ষণ কথা বলে চললেন তিনি। বাইরে ধারাপাতের বিরাম নেই। বাইরে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল এগোতে লাগলো সন্ধ্যার দিকে। দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিয়ে সম্রাটের প্রতিটা কথা শোনার পর ফকার বললেন, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে রাজপুতদের বিরুদ্ধে এই যুদ্ধ অভিযানের পিছনে আসলে আপনার বিরুদ্ধেই কোনো চক্রান্ত নিহিত আছে। আপনি সম্রাট। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মেবারের রাজা অমর সিংহকে সন্ধির প্রস্তাব দিন। আমার ধারণা তারা সে প্রস্তাব গ্রহণ করবেন এবং সেই সন্ধিপত্রে এক বিশেষ ব্যাপারের কথা উল্লেখ থাকবে। রাজপুতদের যদি আপনি পাশে পান তবে সৈয়দ ভ্রাতাদের ক্ষমতা খর্ব হবে। সেটা করা অত্যন্ত জরুরি, নইলে আপনি নিরাপদ নন। আর ধূর্ত সৈয়দ ভ্রাতারা এই ব্যাপারটা জানে বলেই রাজপুতদের থেকে আপনাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সম্রাট জানতে চাইলেন, চুক্তিপত্রের সন্ধিপত্রে কি বিশেষ ব্যাপারের উল্লেখ থাকবে? কয়েক মুহূর্তের জন্য অন্ধকার কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। ফকার বললেন, সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহানের পথ অনুসরণ করতে হবে। বৈরিতা নয়, রাজপুতদের সঙ্গে মজবুত সম্পর্ক স্থাপন করতে হবে আপনাকে। তারা যদি আপনার পাশে দাঁড়ায়, শত্রুরা কোনো ক্ষতি করতে সাহস পাবে না। সন্ধি প্রস্তাবে লেখা থাকবে নেবার দুহিতাকে স্ত্রীরূপে গ্রহণ করতে ইচ্ছুক আপনি। কথাটা শুনে সম্রাট চমকে উঠে বললেন, আমার বেগম হয়ে তুমি আমাকে দ্বার পরিগ্রহণের কথা বলছো ফকার? ফকার বললেন, হ্যাঁ বলছি, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনার মঙ্গল কামনা করি। রাজপুত নারীর দ্বার পরিগ্রহণ দিল্লির রাজনীতির অঙ্গ। আর আপনি যদি আমাকে ভালোবাসেন তবে নতুন বেগম সাহেবার আগমনের পরও সে ভালোবাসা অটুট থাকবে। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন সম্রাট। তারপর বেগমকে আলিঙ্গন করে বললেন, তোমাকে কোনোদিন ইতিহাস মনে রাখবে কিনা জানি না, কিন্তু তোমার পরামর্শই আমি গ্রহণ করলাম ফকার। হোসেন আলীকে আমি যুদ্ধ স্থগিতের নির্দেশ দিচ্ছি ও সন্ধি প্রস্তাব পাঠাবার ব্যবস্থা করছি রানা অমর সিংহর কাছে। তাতে তোমার প্রস্তাবের উল্লেখ থাকবে। শুধু দিল্লি নগরীতেই নয়, সেদিন বৃষ্টি নেমেছে দিল্লি নগরীর বহু বহু দূরে গঙ্গাপাড়ের সুতানুটি নামের এক গণ্ডগ্রামেও। কাঠের ঘর, মাথায় সনের ছাউনি। যে ঘরটাতে ভৃত্য থমসনকে নিয়ে বসেছিলেন হ্যামিল্টন। বৃষ্টি হয়েই চলেছে সারাদিন ধরে। বাইরের জলাজমি থেকে অবিশ্রান্তভাবে ভেসে আসছে ব্যাঙের কলতান আর ঝিঝি পোকার সম্মিলিত সঙ্গীত। ঘরে একটা মোমবাতি জ্বলছে। খোলা জানলা দিয়ে আসা দমকা বাতাসে মাঝে মাঝে কেঁপে উঠছে মোমবাতির শিখা। একটা চেয়ারে বসেছিলেন উইলিয়াম হ্যামিল্টন, কিছুটা তফাতে তার ভৃত্য। গঙ্গার অপর তীরে পর্তুগিজটার সঙ্গে সে ঘটনার পর বেশ কয়েক মাস অতিক্রান্ত। মোমের আলোতে স্পষ্ট বিষণ্ণতার ছাপ ধরা দিচ্ছে হ্যামিল্টনের মুখে। থমসনও নিশ্চুপ। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন হ্যামিল্টন। তার কি লন্ডনে ফিরে যাওয়াই ভালো? সেখানে ফিরে গিয়ে আবার কি তিনি প্র্যাকটিস শুরু করার চেষ্টা করবেন? উইলিয়াম হ্যামিল্টন পেশায় একজন শল্য চিকিৎসক। লন্ডনে ডাক্তারের অভাব নেই, তার ওপর হ্যামিল্টন ছিলেন শল্য চিকিৎসক। সেখানকার সাধারণ মানুষরা ফোড়া কাটা সহ ছোটখাটো কাটাছেঁড়ার ব্যাপারগুলো বারবার অর্থাৎ নাপিতদের দিয়েই করে থাকেন। আর বড় বড় অস্ত্রোপচারের কাজের জন্য মানুষ নির্ভর করে অভিজ্ঞ বয়স্ক শল্য চিকিৎসকদের ওপর। যুবক হ্যামিল্টন
পসার জমাতে পারছিলেন না, তাই ভাগ্য ফেরাবার আশায় চড়ে বসেছিলেন কোম্পানির জাহাজে। কোম্পানিতে দু ধরনের লোক আছে। প্রথম ধরনের লোক কোম্পানির বেতনভুক কর্মচারী, আর এক ধরনের লোক কোম্পানির লোক হলেও তারা বেতনভুক নয়। কোম্পানির ঘরে টাকা জমা রেখে কোম্পানির মাল নিয়ে তারা স্বাধীনভাবে বিক্রয় করে। কোম্পানির লভ্যাংশ বাদ দিয়ে বাকিটা বিক্রেতার নিজস্ব লাভ হয়। হ্যামিল্টন এই দ্বিতীয় দলভুক্ত। ফলে হ্যামিল্টনের দুর্দশা আরও বেশি। তিনি বেতনভুক নন। মাল বিক্রি না হলে তার পেট চলবে কিভাবে? হ্যামিল্টন দীর্ঘক্ষণ নিশ্চুপ থেকে একসময় ভৃত্যকে প্রশ্ন করলেন, লন্ডনের জাহাজ কবে ছাড়বে জানিস? থমসন জবাব দিল, কদিন আগেই তো একটা জাহাজ ছেড়ে গেল। নতুন জাহাজ আসতে নিশ্চয়ই আরো 3 মাস, তারপর ছেড়ে যেতে আরো 3 মাস। কিন্তু কেন স্যার? হ্যামিল্টন হতাশভাবে বললেন, ভাবছি দেশে ফিরে গিয়ে আবার নিজের পুরনো পেশাতে মন দেবার চেষ্টা করব। আমি তো আর কোম্পানির বেতনভুক কর্মচারী নই যে বসে বসে বেতন পাবো। ব্যবসা না করতে পারলে খাবো কি? কিন্তু দেখছিস তো, কোম্পানির কাছে ফরমান নেই বলে কোথাও ব্যবসা করতে পারছি না। এদেশের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির ডিরেক্টর একদিন বলেছিলেন যে এই পরিস্থিতি চলতে থাকলে হয়তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভবিষ্যতে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়বে এখানে। এসব ঘটার আগে এদেশ ছেড়ে চলে যাওয়াই ভালো। থমসন বলল, এ জায়গা ছেড়ে দেশের অন্য কোথাও গিয়ে ব্যবসা করা যায় না? আপনি তো কোম্পানির বেতনভুক কর্মচারী নন। নিশ্চয়ই কোম্পানি আপনাকে কলকাতা ত্যাগ করার অনুমতি দেবেন। হ্যামিল্টন বললেন, ডিরেক্টরের কাছে আবেদন করলে অনুমতি পাওয়া যাবে ঠিকই, কিন্তু কোথায় যাব? এদেশের কিছুই তো চেনা নেই আমার। তাছাড়া ইংরেজ দেখলেই সবাই তাড়িয়ে দেয়। থমসন বলল, শুনেছি রাজধানী দিল্লিতে নাকি সব জাতির সব দেশের লোক বাস করে। সম্রাটের আইন চলে সেখানে। কেউ কারো ওপর তেমন গাজোয়ারি করতে পারে না। সেখানে গিয়ে ব্যবসা খুললে হয় না। এমনকি হয়তো চিকিৎসা ব্যবসাও খুলতে পারেন। এখানকার হিন্দুরা যেমন জাত যাবার ভয়ে শ্বেতাঙ্গদের স্পর্শ এড়িয়ে চলে, সেখানে তেমন নাও হতে পারে। নানা জাতের মানুষ থাকে সেখানে। ভৃত্যর কথা শুনে হ্যামিল্টনের হঠাৎই মনে পড়ে গেল একজনের কথা। লোকটার নাম তারকিব খাঁ। নিজেকে সে পরিচয় দিয়েছিল সম্রাটের খানসামা বলে। কি একটা কাজে লোকটা সঙ্গীদের নিয়ে এসেছিল এদিকে। ঠগরা আক্রমণ করেছিল তাকে। সর্কির আঘাতে বাহু চিরে যায় তার। ঘটনাচক্রে তার বাহু সেলাই করার জন্য ডাক পড়েছিল হ্যামিল্টনের। গোবিন্দপুরে বেশ কিছুদিন ছিল লোকটা। হ্যামিল্টন সুস্থ করেছিলেন তাকে। লোকটাই হ্যামিল্টনকে বলেছিল যে দিল্লিতে নাকি সুরাট থেকে একদল ইংরেজ বণিক এসে বসবাস শুরু করেছে। তাদের সঙ্গে তারকিব খাঁর দোস্তি আছে। মাঝে মাঝে সে বিলিতি সুরা খেতে যায় তাদের কাছে, আর তার বিনিময়ে তারকিব তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখে। তারকিব খাঁ সম্রাটের বিশ্বাসভাজন ভৃত্য বলে সাধারণ সৈনিক ও রক্ষীরা তাকে সমীহ করে চলে। হ্যামিল্টন সাহেব যদি কোনো সময় দিল্লি যান, তবে তারকিব খাঁ তাকে সব রকম সাহায্য করবে বলে জানিয়ে গেছিল। দিল্লির চাঁদনি চকের কাছে নাকি তার বাসস্থান। সেখানে গেলেই নাকি তার খোঁজ মিলবে। একবার তো দিল্লি গিয়ে সাক্ষাৎ করাই যেতে পারে। ভাবতে লাগলেন হ্যামিল্টন। 6 মাসের মধ্যে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। এখানে তার তেমন কোনো কাজকর্মও নেই। বর্ষা ঋতু শুরু হয়েছে। এই ঋতু এখানে খুব বিপজ্জনক, বিশেষত বিদেশি শ্বেতাঙ্গদের কাছে। বর্ষা হলেই এখানে মশামাছির উৎপাত বাড়ে, আর তার সঙ্গে বাড়ে ম্যালেরিয়া আর কালাজ্বরের প্রকোপ। অনেকটা এ কারণেই ফরাসিরা ঘাঁটি গাড়েনি এখানে, আর ইংরেজরা বাধ্য হয়ে এখানে থাকে। আর তাদের মধ্যেও অনেকে আবার এ সময় ম্যালেরিয়ার ভয়ে অন্যত্র চলে যায়। হ্যামিল্টন সাহেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন
একবার দিল্লি গিয়ে ভাগ্য ফেরাবার চেষ্টা করবেন। সেখানে কিছু না হলে কলকাতায় ফিরে লন্ডনের জাহাজ ধরবেন তিনি। পরদিন হ্যামিল্টন সাহেব হাজির হলেন কোম্পানির ডিরেক্টরের দপ্তরে। ভারপ্রাপ্ত কোম্পানির মাথা সব শুনে বললেন যে সুরাটের যে ইংরেজ বণিকরা দিল্লিতে আছে তারা আদপে কোম্পানিরই লোক। হ্যামিল্টনকে দিল্লি যাবার ছাড়পত্র দেবার সঙ্গে সঙ্গে সুরাটের বণিকদের উদ্দেশ্যে একটা সুপারিশপত্রও লিখে দিলেন তিনি, যাতে তারা হ্যামিল্টনকে তাদের দলভুক্ত করে নেয়। ছাড়পত্র পাওয়ার ঠিক 1 মাস বাদে ভৃত্য থমসনকে নিয়ে দিল্লিতে পদার্পণ করলেন উইলিয়াম হ্যামিল্টন। দিল্লি শহর দেখে হ্যামিল্টনের মনে হলো এ যেন কোনো রূপকথার নগরী। হ্যামিল্টন সাহেব শুনেছিলেন যে এ এক বৈভবের নগরী। জাহাঙ্গীরের আমলে ক্যাপ্টেন টমাসও একবার এসেছিলেন সম্রাটের দরবারে। তার মাধ্যমেই লন্ডনের মানুষের কাছে ছড়িয়েছিল এই নগরীর আর সম্রাটের অতুল বৈভব আর ঐশ্বর্যের গল্প, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও আগ্রহী করে তুলেছিল এদেশ সম্পর্কে। তবে কানে শুনলেও এ প্রাচীন নগরী চোখে দেখার সুযোগ হয়নি হ্যামিল্টনের। অবাক হয়ে গেলেন হ্যামিল্টন। এর আগে তার দেখা সেরা নগরী বলতে লন্ডন, সেরা প্রাসাদ বলতে বাকিংহাম প্যালেস, আর সেরা দুর্গ বলতে ছিল টাওয়ার অফ লন্ডন। কিন্তু সেসব যেন এ নগরীর কাছে কিছুই নয়। কি বিশাল বিশাল সব ধর্মপ্রাসাদ, মসজিদ এখানে! তার শীর্ষদেশ সোনারূপয়ে মোড়া। দিল্লি দুর্গের পরিধি এত বিশাল যে তার মধ্যে 3টে টাওয়ার অফ লন্ডন ঢুকে যেতে পারে। শ্বেত পাথরের ফোয়ারা সমৃদ্ধ বাগিচা, চওড়া রাস্তাঘাট, কত শ্রেণীর কত জাতের মানুষের সমাগম তা না দেখলে বিশ্বাস করা যায় না। তবে এখানে বসবাসকারী মানুষদের একটা বড় অংশই সৈনিক, মোগল, পাঠান, রাজপুত। তারকিব খাঁর হদিশ পেতে অসুবিধা হলো না হ্যামিল্টনের। তিনি সাদরে আপ্যায়ন জানালেন সাহেবকে, কারণ এই মানুষটা যদি না থাকতো তবে হয়তো সুদূর কলকাতা থেকে এই দিল্লিতে কোনোদিন ফেরা হতো না তারকিব খাঁর। হ্যামিল্টন আর তার সঙ্গীর ভোজনের ব্যবস্থা করল তারকিব। হ্যামিল্টন খেয়াল করলেন যে টুলগুলোতে তাদের আসন গ্রহণ করতে দেয়া হয়েছে ও যেসব পাত্রে তাদের খাদ্য পরিবেশন করা হয়েছে তা খাঁটি রূপোর তৈরি। সম্রাটের খানসামার যা বৈভব তা কোম্পানির ডিরেক্টরেরও নেই। হ্যামিল্টন বললেন, তোমারই যখন এত সম্পদ তখন সম্রাটের প্রাসাদটা কেমন? তারকিব খাঁ হেসে বলল, সেটা চোখে না দেখলে ঠিক বোঝানো যাবে না। যদি কখনো সুযোগ হয় তবে সেখানে তোমাকে নিয়ে যাব। ভোজন পর্ব সাঙ্গ হলে দিল্লি নগরীতে নবাগত হ্যামিল্টনকে নিয়ে তারকিব আলোচনায় বসল। সে বলল, আমি এখানে তোমার বাসস্থান ঠিক করে দেব। সুরাটের ইংরেজ বণিকদের সঙ্গেও যোগাযোগ করিয়ে দিচ্ছি। তুমি তাদের সঙ্গে ব্যবসা করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবসাও করতে পারো। ভারতের বিভিন্ন প্রান্তের যুদ্ধক্ষেত্র থেকে সৈনিকরা এখানে ফিরে আসে। এই তো যেমন মেবারের রানা অমর সিংহর সঙ্গে আমাদের যুদ্ধ চলছিল বেশ কিছুদিন ধরে। সম্প্রতি সম্রাট আর অমর সিংহর মধ্যে সন্ধি হতে চলেছে। সৈনিকরা ফিরে আসা শুরু করবে যুদ্ধক্ষেত্র থেকে। তাদের ক্ষত নিরাময়ের চিকিৎসা করতে পারো তুমি। সম্রাটের অন্তঃপুর আর আমির ওমরাহদের বাসস্থানের অভ্যন্তরে এখনো শ্বেতাঙ্গ চিকিৎসকদের প্রবেশাধিকার না থাকলেও তোমাদের স্পর্শের ব্যাপারে সাধারণ সৈনিকদের কোনো আপত্তি নেই। তোমার ব্যাপারে লোকজনকে জানাবো আমি। শেষে তারকিব খাঁ বলল, তবে একটা ব্যাপারে তোমাকে সতর্ক করে দিই আমি। এই নগরী তামাম ভারতবর্ষের ক্ষমতার কেন্দ্রবিন্দু। তাই এই নগরীকে ঘিরে রাজনীতির নানান খেলা চলে। গত 10 বছরে 5 জন সম্রাটকে সিংহাসনে দেখেছে দিল্লি। তাদের মধ্যে নিহত হয়েছেন 2 জন। আমির, ওমরাহ, সেনাপতিদের মধ্যেও নানা গোষ্ঠী আছে। ক্ষমতার লোভে কলহ, বিবাদ, গুপ্ত হত্যা লেগেই থাকে সম্রাটের প্রাসাদের বাইরে ও ভিতরে। নানা লোকের গুপ্তচর ঘুরে বেড়ায় সর্বত্র। তুমি হয়তো রাজনীতির ব্যাপারে কোনো মন্তব্য করলে আর তা পৌঁছে গেল এমন জায়গাতে যার ফলে তোমার প্রাণ গেল। অনেকে বলে তোমরা শ্বেতাঙ্গরা নাকি এদেশের রাজনীতির ব্যাপারে আগ্রহী। আমি তোমাকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি।
তুমি বুঝতেও পারবে না কখন তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা বা শিরচ্ছেদের নির্দেশ জারি হবে। এভাবে অনেক নিরীহ মানুষকে মরতে দেখেছি আমি। হ্যামিল্টন বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, দূর দেশ থেকে পেটের দায়ে এখানে এসেছি, রাজনীতি করতে নয়। দিল্লিতে হ্যামিল্টনের থাকার ব্যবস্থা করে দিল তারকিব খাঁ। সুরাট থেকে আগত ব্রিটিশ বণিকদের সঙ্গেও সে যোগাযোগ করিয়ে দিল হ্যামিল্টনের। তারা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাট বণিকদের তালিকাভুক্ত করে নিল। তাদের সঙ্গেই সুতো আর কাপড়ের কারবারে নেমে পড়লেন হ্যামিল্টন। আর তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শল্য চিকিৎসার কাজও শুরু করলেন। পাইলসের চিকিৎসার কাজও জানতেন তিনি। তারকিব খাঁ সৈনিকদের পাঠাতে শুরু করলো তার কাছে। দিল্লিতে রয়ে গেলেন হ্যামিল্টন। ধীরে ধীরে তিনি পরিচিত হতে লাগলেন দিল্লি নগরীর সঙ্গে, সেখানকার নানা জাতের মানুষের সঙ্গে। নিজের কক্ষে বসেছিলেন সম্রাট। যে কুঞ্চক বা গুপ্তচরকে তিনি অমর সিংহের কাছে গোপন পত্র দিয়ে দূত হিসাবে পাঠিয়েছিলেন, আজ তার ফিরে আসার কথা। যতক্ষণ সেনা ফিরছে ততক্ষণ শান্তি পাচ্ছেন না তিনি। কোনোভাবে চিঠিটা যদি হোসেনের হাতে গিয়ে পড়ে তবে বিপদ অনিবার্য। অমরসিংহর কাছে তিনি লিখেছেন যে তিনি যুদ্ধ চাননি। সৈয়দ ভ্রাতারাই তাকে এ অভিযানে সেনা পাঠাতে বাধ্য করেছেন। তিনি চান এ যুদ্ধ বন্ধ হোক এবং রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে বৈরিতা দূর হোক। কিন্তু যেহেতু তিনি ভারত সম্রাট, তাই তার মর্যাদার কথা ভেবে যেন রাজার তরফেই সন্ধিপত্র পাঠানো হয়। সম্রাট যুদ্ধক্ষেত্রে আর কোনো সেনা পাঠাবেন না। অমরসিংহ যদি যুদ্ধক্ষেত্রে অন্যতম সৈয়দ ভ্রাতা হোসেন আলীকে হত্যা করতে পারেন তবে ভালো হয়। এই দুই সৈয়দ ভ্রাতাই মোগল ও রাজপুতদের বিবাদের কারণ। চিঠির শেষ দুটো বক্তব্যই সব থেকে মারাত্মক। এই চিঠি হাতে পড়লে সৈয়দ ভ্রাতারা নিশ্চয়ই তাকে রেয়াত করবে না। তারা হয়তো সরাসরি বিদ্রোহ ঘোষণা করবে সম্রাটের বিরুদ্ধে। হঠাৎ একজন দ্বাররক্ষী এসে খবর দিল সম্রাটের দর্শন প্রার্থী একজন ফকির। সম্রাটের সঙ্গে নাকি তার জরুরি কথা আছে। সম্রাট একটু বিরক্ত হলেও বললেন, যা, নিয়ে আয় তাকে। যে কোনো মুহূর্তেই হয়তো কুঞ্চক ফিরে আসবে। তার আগেই কথা বলে বিদায় করতে হবে ফকিরকে। কিছুক্ষণের মধ্যেই ফকির ঢুকলেন কক্ষে। তার পরনে কালো আলখাল্লা, মাথায় কালো ফেট্টি বাঁধা। মুখ ভর্তি দাড়ি গোফের আড়াল থেকে উকি দিচ্ছে চোখ দুটো। তার গলায় আর হাতে ঝুলছে নানা রঙের পাথরের মালা। লাঠিতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে সম্রাটকে কুর্নিশ করল বৃদ্ধ ফকির। সম্রাট তার উদ্দেশ্যে বললেন, জলদি আপনার বক্তব্য পেশ করুন, আমি ব্যস্ত আছি। ফকির সম্রাটের কথা শুনে প্রথমে সোজা হয়ে দাঁড়ালেন, তারপর চাপা স্বরে বললেন, মহারানা অমর সিংহ আপনার প্রস্তাবে সম্মত হয়ে তার দুহিতাকে আপনাকে সমর্পণ করতে চান। দ্রুত সন্ধি প্রস্তাব পাঠাচ্ছেন তিনি। বিস্মিত হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন সম্রাট। এ ফকির কে? সে ব্যাপারটা জানল কিভাবে? মাথার ফেটটিটা খুলে ফেললেন ফকির। সম্রাট এবার তাকে চিনতে পারলেন। সত্যি অসাধারণ ছদ্মবেশ ধারণ করতে পারে লোকটা। এই সেই কুঞ্চক বা গুপ্তচর। একেই তিনি অমর সিংহর কাছে পাঠিয়েছিলেন। আসলে সম্রাটের এই গুপ্তচর সম্রাটেরই খানসামা তারকিব। তারকিব শব্দের অর্থ কৌশল অথবা পন্থা। সত্যি নিজের নামের মতোই নানা কৌশল জানা আছে লোকটার। সম্রাট এই চক্রান্তময় অলিন্দ প্রাসাদে বেগম ফকর ছাড়া যে কয়জন হাতে গোনা লোককে বিশ্বাস করেন তার মধ্যেই তারকিব অন্যতম। মাঝে সাঝেই সম্রাট তাকে গুপ্তচর বৃত্তির কাজে লাগান। সম্রাট তার কথা শুনে বললেন, এবার হয়তো ওই দুই সৈয়দ ভাইয়ের চক্রান্ত ব্যর্থ হবে। অমরসিংহ যদি যুদ্ধক্ষেত্রে তাদের একজনকে শেষ করে দিতেন তবে আরও ভালো হতো। তারকিব বলল, তা হতো, কিন্তু যুদ্ধ স্থগিত ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হোসেন আলী দিল্লির দিকে রওনা হয়েছেন। আমার অনুমান
তিনি দিল্লি পৌঁছে গেছেন। তারকিবের কথা শেষ হতে না হতেই চিকের পর্দা সরিয়ে উকি দিল এক দ্বাররক্ষী। সে বলল, ওমরা হোসেন আলী জাহাপনার সাক্ষাৎ প্রার্থী। সম্রাট সামান্য চমকে উঠে বললেন, তাকে মন্ত্রণা কক্ষে অপেক্ষা করতে বলো, আমি আসছি। সে চলে যাবার পর তারকিব বলল, আমার আর এখন এভাবে এই প্রাসাদে থাকা সমীচীন হবে না। পোশাক পরিবর্তন করে ফিরে আসছি। খুব সাবধানে কথা বলবেন, তিনি যেন আপনার কৌশল আঁচ করতে না পারেন। লাঠি ঠুকতে ঠুকতে কক্ষ ত্যাগ করল তারকিব। সম্রাট কিছুক্ষণের মধ্যে মন্ত্রণা কক্ষে হাজির হলেন। হোসেন আলী সম্রাট তৈরি করতে পারেন ঠিকই, কিন্তু তিনি নিজে সম্রাট নন। তাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্রাটকে কুর্নিশ করলেন। সম্রাট তার মুখোমুখি আসন গ্রহণ করে মুখমণ্ডলে বিস্ময়ের ভাব ফুটিয়ে তুলে বললেন, আপনি ফিরে এলেন? যুদ্ধে জয় পরাজয় কি নির্ধারিত হয়ে গেছে? কে জয়লাভ করল? হোসেন আলী বললেন, না, ঠিক তা নয়। রাজপুতদের তরফে হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আপনার কাছে নাকি সন্ধি প্রস্তাব পাঠাচ্ছে তারা। সম্রাট অবাক হওয়ার ভান করে বললেন, তাই নাকি? আমি তো শুনেছিলাম যুদ্ধের ফলাফল তাদের অনুকূলেই যাচ্ছিল। হোসেন বললেন, হ্যাঁ, তাই। সেজন্যই তো ব্যাপারটা সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। সাধারণত যুদ্ধে যারা পরাজিত হওয়ার মুখে তারাই সন্ধি প্রস্তাব পাঠায়। এক্ষেত্রে ব্যাপারটা উল্টো হলো। সম্রাট বললেন, এমন হতে পারে যে তারা হয়তো ভেবেছে যে সম্রাট যুদ্ধে আরও সৈন্য পাঠাবেন, শেষ পর্যন্ত পরাজিত হতে হবে তাদের, তাই তারা যুদ্ধের ইতি টানতে চাইছেন। হোসেন আলী বললেন, ব্যাপারটা কিন্তু আমার এত সহজ সরল বলে মনে হচ্ছে না। সম্রাট এবার তার চোখের দিকে চোখ রেখে বললেন, আমার মনে হচ্ছে ব্যাপারটা ভালোই হচ্ছে। যুদ্ধে তো পশ্চাৎ অপসরণ করছিল মোগল সেনারা। যুদ্ধ যদি চলতো আর আমরা যদি পরাজিত হতাম, তবে আপনার কি কোনো লাভ হতো? মৃদু চমকে উঠলেন সৈয়দ ভ্রাতা। তারপর তিনি বললেন, সেসব নয় জাহাপনা, আমি বলতে চাইছি যে আমার মনে হচ্ছে এ ব্যাপারটার পিছনে রাজপুতদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে। সম্রাট বললেন, আগে তো সন্ধি প্রস্তাব আসুক, দেখি তাতে কি কি লেখা আছে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। সম্রাটের ভোজনের সময় হয়ে গেছে। উঠে দাঁড়ালেন হোসেন আলীও। হঠাৎ সম্রাটকে প্রশ্ন করলেন, একটু আগে একজন ফকিরকে আপনার মহল থেকে বাইরে বেরোতে দেখলাম, সে কে? কেমন যেন চেনা চেনা লাগলো। সম্রাট জবাব দিলেন, একজন ফকির আমার ভাগ্য গণনা করতে এসেছিলেন, আমি তাকে আগে দেখিনি। কি বললেন তিনি? সম্রাট বললেন, আমার বান্ধব ভাগ্য খুব ভালো, আরো 50 বছর আমি মোগল সিংহাসনে থাকব। সম্রাট খেয়াল করলেন, কথাটা শুনে মুহূর্তের জন্য যেন একটা আবছা হাসি হোসেন আলীর ঠোঁটের কোণে ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। সম্রাট অন্দরমহলের দিকে পা বাড়িয়ে বললেন, আপনি এতদিন যুদ্ধক্ষেত্রে ছিলেন, ভীষণ পরিশ্রম গেছে, কদিন বিশ্রাম নিন। সন্ধি প্রস্তাবটা আগে আসুক, তেমন প্রয়োজন হলে আমি আপনাকে সংবাদ দেব। সূর্যাস্তের আগে চিরপরিচিত খানসামার পোশাকে প্রাসাদে ফিরে এসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করল তারকিব। বেগম ফকরকেও ডাকিয়ে আনালেন বাদশাহ। সব কথা শোনার পর ফকর বললেন, সন্ধির প্রস্তাব এলে যখন আপনি সম্মত হবেন, তখন ব্যাপারটা বানচাল করার চেষ্টা করবে সৈয়দ ভ্রাতারা। কারণ তারা জানেন যে রাজপুতদের সঙ্গে যদি আপনার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, তবে আপনার পাশে দাঁড়াবেন অমর সিংহ সহ রাজপুত কুল।
ঠিক যেমন তাদের একটা বড় অংশ বাদশাহ আকবরকে সাহায্য করতেন, যে কারণে তারা দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করতে পেরেছিলেন। রাজপুতদের সঙ্গে সন্ধি হলে দিল্লির রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন হোসেন আলী আর আব্দুল্লাহ খাঁ। তাই এ সন্ধি যাতে না হয় তার জন্য সব চেষ্টা চালাবেন তারা। খানসামা তারকিব বললেন, বেগম সাহেবের সঙ্গে আমিও একমত জাহাপানা। একান্তই যদি সন্ধি প্রস্তাব তারা আটকাতে না পারে, তবে তারা আপনাকে হত্যার চেষ্টা করবে, গুপ্ত ঘাতক দিয়ে। ফকর বললেন, সন্ধি প্রস্তাব এলে যথাসম্ভব দ্রুত তা স্বাক্ষর করে অমর সিংহের কাছে পাঠিয়ে দেবেন আপনি। বিবাহের দিনও আপনি নির্ধারণ করে দেবেন সেই পত্রে। বেশি দেরি যেন না হয় এই বিবাহ সম্পন্ন হতে। একবার বিবাহ সম্পন্ন হলে শত্রুপক্ষ আর কিছু করতে পারবে না। সন্ধিপত্র স্বাক্ষর হবার পর সৈয়দ ভ্রাতারা যেন আপনার ক্ষতি করার জন্য বেশি সময় না পায়। তারকিব বলল, আর নিরাপত্তার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আপনি জানিয়ে দেবেন যে যতদিন না বিবাহ সম্পন্ন হচ্ছে ততদিন বিবাহ উপলক্ষে ব্যস্ত থাকার জন্য আপনি দেওয়ানে আমে কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। বিশ্বস্ত রক্ষী পরিবৃত না হয়ে কখনো প্রাসাদের বাইরে যাবেন না। বর্ম পরিহিত অবস্থায় থাকবেন। সেনাপতি হোক বা ওমরা হোক, আপনার সঙ্গে যেই সাক্ষাৎ করতে আসুক না কেন তার যেন দেহ তল্লাশি করা হয়। আর বিশেষত বিষ প্রয়োগের ব্যাপারে সাবধান থাকতে হবে আপনাকে। পরীক্ষা না করে কোনো খাদ্য বা পানীয় জাহাপনা যেন গ্রহণ না করেন। আর হ্যাঁ, উন্মুক্ত গবাক্ষ বা অলিন্দেও কালক্ষেপ করবেন না সম্রাট, যাতে দূর থেকে কেউ তীর নিক্ষেপ করতে না পারে আপনাকে। সম্রাট বললেন, তোমাদের পরামর্শ আমি মনে রাখব। কদিনের মধ্যেই সন্ধিপত্র এসে হাজির হলো দিল্লির প্রাসাদে। সম্রাট সন্ধিপত্র সই করলেন এবং বিবাহের দিন নির্দিষ্ট করে দূতকে যথাযোগ্য পারিতোষিক দিয়ে অমরসিংহর কাছে ফেরত পাঠালেন। আর এর পরদিনই মন্ত্রণাকক্ষে অমাত্যদের আহ্বান করলেন সম্রাট। হোসেন আর আবদুল্লাহ উপস্থিত হলেন সভায়। সম্রাট জানালেন সন্ধি প্রস্তাব করেছেন তিনি। রাজপুতরা তাকে বাৎসরিক কর প্রদান করবে এবং রাজপুত দুহিতা ইন্দিরা কানোয়ারের সঙ্গে তার বিবাহের দিন স্থির করে ফেলেছেন তিনি। সম্রাটের কথা শুনে অমাত্যদের মধ্যে একদল বাদশাহের জয় বলে উৎফুল্লতা প্রকাশ করল। কয়েকজনের মুখ অকস্মাৎ যেন গম্ভীর হয়ে গেল। তাদের মধ্যে রয়েছেন দুই সৈয়দ ভ্রাতাও। সামনেই বসেছিলেন আবদুল্লাহ খাঁ। তার উদ্দেশ্যে সম্রাট বললেন, আপনি নিশ্চুপ কেন? সন্ধি প্রস্তাবের শর্ত কি আপনার মনঃপূত হয়নি? বাদশাহ আকবর থেকে বাদশাহ শাহজাহান যে পথে হেঁটে মোগল সাম্রাজ্যকে স্থায়িত্ব দান করেছিলেন, আমি তো সেই পথই অনুসরণ করলাম। আমার বয়স মাত্র 31। পাত্র হিসাবে নিশ্চয়ই আমাকে তেমন বৃদ্ধ বলা যায় না। সম্রাটের শেষ কথা শুনে অনেক অমাত্য হেসে উঠলেন। সন্ধি প্রস্তাবের বিরোধিতা করার মতো কোনো যুক্তি নেই সৈয়দ ভ্রাতাদের কাছে। তাই সম্রাটের কথা শুনে আবদুল্লাহ খাঁ বললেন, আমি ভাবছিলাম বাদশাহ যদি চুক্তি স্বাক্ষরের আগে ব্যাপারটা অমাত্যদের জানাতেন, তবে বাদশাহ ও সাম্রাজ্যের হিতার্থে আরও কিছু শর্ত চাপানো যেত রাজপুতদের ওপর। সম্রাট বললেন, এখন সে ব্যাপারে কিছু করার নেই। আগামীকাল থেকেই আপনারা বিবাহের আয়োজন শুরু করুন। প্রাসাদ, কেল্লা, চক সব কিছুকে যেন সাজিয়ে তোলা হয়। সমস্ত রাজ্যে বিবাহ উৎসবের আমন্ত্রণপত্র পাঠাতে হবে। প্রাসাদের অতিথিশালাতে থাকবেন রাজা, মহারাজা, নবাবরা। সাধারণ জায়গিরদারদের জন্য অস্থায়ী অতিথিশালা নির্মাণ করতে হবে। বিশেষত রাজপুত রাজাদের আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না হয়। তাদের যাত্রাভিমান খুব বেশি, দেখবেন তাদের মনে যেন কোনো কষ্ট না লাগে। সভা ভঙ্গ করলেন সম্রাট। পরদিন ঢেড়া পিটিয়ে দিল্লি নগরীকে জানিয়ে দেয়া হলো সম্রাট দ্বার পরিগ্রহণ করতে চলেছেন। পাত্রী রাজপুত দুহিতা ইন্দিরা কানোয়ার। সম্রাটের বিবাহ উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেল সারা দিল্লি নগরী জুড়ে।
এদিকে যুদ্ধ থেমে যাওয়ায় দলে দলে সেনারাও ফিরে আসতে লাগলো যুদ্ধক্ষেত্র ছেড়ে। তাদের অনেকের দেহেই ক্ষতচিহ্ন আছে। দ্রুত আরোগ্য লাভের প্রয়োজন। পসার বাড়তে লাগলো ডাক্তার হ্যামিল্টনের। একদিন তার্কিব দেখা করতে এলো একজন রাজকর্মীকে নিয়ে। তার্কিব এখন বেজায় ব্যস্ত। বিবাহ উপলক্ষে প্রাসাদে বিভিন্ন স্থানে শামিয়ানা টাঙানো হবে। তার জন্য বেশ মোটা অঙ্কের কাপড়ের বরাত দিল সে সুরাটের কোম্পানির ব্যবসায়ীদের। এতে বড় অঙ্কের মুনাফা হবে কোম্পানির। যাবার সময় সে হ্যামিল্টনকে জানালো, এবার তোমার মনস্কামনা পূর্ণ হবে। নিকা উপলক্ষে একদিন প্রাসাদের দরজা খুলে দেয়া হবে আমজনতার জন্য। সেদিন আমি তোমাকে সেখানে নিয়ে যাব। ভাগ্য ভালো থাকলে দূর থেকে সম্রাটের দর্শনও হয়ে যেতে পারে। হ্যামিল্টন বললেন, আমি নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। ভারত সম্রাটের প্রাসাদ দেখার প্রবল ইচ্ছা আমার। এর আগে ক্যাপ্টেন টমাস রো ও উইলিয়াম হকিন্স নামের দুই রাজপুরুষ সম্রাট জাহাঙ্গীরের আমলে এই প্রাসাদে গেছিলেন। উইলিয়াম হকিন্স তো বহুদিন দিল্লিতেও ছিলেন। তার্কিব বললেন, হ্যাঁ, আমি শুনেছি ওই টমাস রো সম্রাট জাহাঙ্গীরকে একটা কালো ঘোড়া উপহার দিয়েছিলেন। হ্যামিল্টন হেসে বললেন, কালো ঘোড়া মানে ব্ল্যাক হর্স। ওটা কিন্তু ঘোড়া নয়, ওটা সুরা। আমাদের দেশে ব্ল্যাক হর্স নামে এক রাজকীয় সুরা পাওয়া যায়। রানী এলিজাবেথের উপহার হিসাবে সেই দুর্মূল্য মদ্য টমাস রো জাহাঙ্গীরকে নজরানা দিয়েছিলেন। আমার দেশে আমি সে গল্পই শুনেছি। তার্কিব হেসে বললেন, তাও হতে পারে। এবার আমি চলি। অন্য একটা প্রস্তুতিও কিন্তু শুরু হয়েছে একই সঙ্গে। শুরু হয়েছে অত্যন্ত গোপনে, সন্তর্পণে। আর তার কারিগর বলা বাহুল্য হোসেন আলী আর আবদুল্লাহ খাঁ। তারা বুঝতে পেরে গেছেন এ শাদি আটকাতে না পারলে তাদের সমূহ বিপদ। নিজেদের মধ্যে আলোচনা করে দুই সৈয়দ ভাই স্থির করে নিলেন তাদের কর্তব্য। দিল্লি নগরীর উপকণ্ঠে সুলতান কুতুবুদ্দিনের আমলের কিছু অতি প্রাচীন প্রাসাদ আছে। সুলতানি শাসনের অবসান হবার পর সেসব মহল পরিত্যক্ত হয়ে যায়। বর্তমান রাজধানী এখন সে জায়গা থেকে বেশ অনেকটা দূরে সরে গেছে। জঙ্গলাকীর্ণ মহলগুলো সাপখোপের আড্ডা। দিনের বেলায় শিয়াল ঘুরে বেড়ায়। সুলতানির পতনের সময় এসব প্রাসাদ মহলে বেশ কিছু মানুষকে কোতলও করা হয়েছিল। তাই সাধারণ মানুষ এ জায়গাকে এড়িয়ে চলে। এমনই এক খণ্ডহর মহলের প্রায় অন্ধকার কক্ষে বসেছিল জনাদশেক লোক। তাদের সর্বাঙ্গ কালো পোশাকে আবৃত, মুখও কালো আচ্ছাদনে ঢাকা। তবে তাতে তাদের অসুবিধার কিছু নেই, কারণ তারা প্রত্যেকেই অন্যদের কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত। হঠাৎ কোনো আগন্তুক উপস্থিত হলে সে যেন কাউকে চিনতে না পারে, সেজন্যই এই অবগুণ্ঠনের ব্যবস্থা। সৈয়দ ভ্রাতারা তাদের ঘনিষ্ঠ সামন্ত ও সেনাপতিদের গোপন সভা ডেকেছেন। হোসেন আলী কথা শুরু করলেন। বললেন, আমি তো যুদ্ধক্ষেত্রে ছিলাম। মোগল সেনারা তখন রাজপুতদের আক্রমণের মুখে ক্রমশ পিছোচ্ছে। হঠাৎই দেখলাম অমরসিংহ সেনাপতি সাদা পতাকা উড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণা করল। তখনই আমার সন্দেহ হয়েছিল। পরদিনই আমি দিল্লির দিকে রওনা হলাম। আর এখন তো সব কিছু স্পষ্ট হয়ে গেছে। আমার নিশ্চিত অনুমান বাদশাহী কোনো দূত পাঠিয়েছিলেন রাজপুতদের কাছে। একজন প্রশ্ন করল, গুস্তাখি মাফ করবেন ওমরা, আপনার এই অনুমানের কারণ কি? হোসেন বললেন, আছে। আমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে হাজির হলাম বাদশাহের সঙ্গে সাক্ষাৎ করতে। মন্ত্রণা কক্ষের সামনে আমি যখন সম্রাটের জন্য প্রতীক্ষা করছি, তখন আপাদমস্তক কালো কাপড় জড়ানো এক ফকিরকে বাদশাহর মহল থেকে বাইরে বেরিয়ে যেতে দেখলাম। আমার কেন জানি মনে হলো তাকে আগে যেন কোথাও দেখেছি। এর কিছু পরেই মন্ত্রণা কক্ষে প্রবেশ করলেন বাদশাহ। আমার কথা শুনে তিনি এমন ভাব দেখালেন যে যেন তিনি যুদ্ধ থেমে যাবার কথা আমার মুখে প্রথম শুনলেন। তবে বাদশাহর কথা শুনে আমার মনে হলো
যে ব্যাপারটা শুনে মোটেও তিনি আশ্চর্য হননি। শেষ মুহূর্তে আমি তাকে জিজ্ঞেস করলাম সেই ফকিরের সম্বন্ধে। শাহেন শাহ জানালেন তিনি তাকে চেনেন না। ফকির নাকি সম্রাটের ভাগ্য গণনা করতে এসেছিলেন। কিন্তু মন্ত্রণা কক্ষের বাইরে বেরিয়েই আমার মনে পড়ে গেল অমন লোককে আমি কোথায় দেখেছি। যুদ্ধবিরতি ঘোষণা হবার ঠিক 2 দিন আগে, সেদিনের মতো যুদ্ধ শেষ হলে সূর্যাস্তের পরই আমি একজন ঠিক ওই রকম ফকিরকে দূর থেকে রাজপুত তাঁবুর দিকে যেতে দেখেছিলাম। ব্যাপারটায় তখন আমি তেমন গুরুত্ব দেইনি। ফকিররা তো সর্বত্রই ঘুরে বেড়ায়। কিন্তু মন্ত্রণা কক্ষের বাইরে এসে কথাটা মনে পড়ে যেতেই আমার সন্দেহ হলো। প্রাসাদের ভিতর আর খুঁজে পেলাম না সেই ফকিরকে। প্রাসাদের বাইরে বেরিয়ে আমি সেই ফকিরের সন্ধানে লোক পাঠালাম চারিদিকে। কিন্তু 3 দিন ধরে দিল্লির প্রতিটা প্রাসাদ, রাজপথ, মহল্লা খুঁজেও সেই ফকিরের সন্ধান পায়নি আমার লোকেরা। আজ তো একটা লোক ভোজবাজির মতো মিলিয়ে গেল। আমার অনুমান ওটা তার ছদ্মবেশ ছিল। ওই ছদ্মবেশী ফকিরকেই বাদশাহ রাজপুত শিবিরে পাঠিয়েছিলেন কোনো প্রস্তাব দিয়ে, যার ফলশ্রুতি বাদশাহের সঙ্গে রাজপুতদের সন্ধি। যেভাবেই হোক এ শাদী থামাতেই হবে। মুখ খুললেন অপর ভ্রাতা আবদুল্লাহ খাঁ। সমবেত অনুচরদের উদ্দেশ্যে তিনি বললেন, রাজপুত কন্যার সঙ্গে বাদশার নিকাহ হলে তার উপর রাজপুতদের প্রভাব বাড়তে থাকবে, আমাদের গুরুত্ব কমতে থাকবে। তিনি রাজপুতদের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দেবেন, অমাত্য বা সেনাপতি পদে উন্নীত করবেন, যেমন করেছিলেন আকবর থেকে শাহজাহান। বাদশাহ আলমগীরের আমলে এ প্রথা রদ হয়। বাদশাহ আকবরের এই রাজপুত নীতিকে আর ফিরিয়ে আনা যাবে না। ঔরঙ্গজেবের আমল থেকে রাজপুতরা দূরে সরে গেছিল বলেই আমরা ক্ষমতা লাভ করেছি। দিল্লির সিংহাসনে আমাদের ইচ্ছামতো বাদশাহদের বসিয়েছি, আবার তাকে সরিয়েও দিয়েছি। কিন্তু বর্তমান অবস্থা মেনে নিলে আমরা ক্ষমতাহীন হয়ে যাব। আবদুল্লাহর কথা শেষ হলে হোসেন বললেন, বিপদ শুধু ক্ষমতা হারানোর নয়, অন্য দিক থেকেও আরো ভয়ঙ্কর বিপদও আসতে পারে, এবং তা নেমে আসতে পারে সবার ওপরই। যেমন বাদশাহ বাহাদুর শাহ রাজপুতদের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন, তার গুপ্ত হত্যা রাজপুতরা আজও মেনে নিতে পারেনি। তারা হয়তো তদন্ত দাবি করে বসলো ওই গুপ্ত হত্যার। ওমরাহ জাকির খাঁ, আপনি তো বিষ মিশিয়েছিলেন বাহাদুর শাহর খাবারে। ভাবতে পারেন এ খবর প্রকাশ পেলে কি হবে আপনার? সেনাপতি মালিক, দক্ষিণ ভারতে যুদ্ধের সময় বৃদ্ধ ঔরঙ্গজেবের অজ্ঞাতসারে আপনি সেনাবাহিনীর আসল খরচের চেয়ে 10,000 বেশি স্বর্ণমুদ্রা রাজকোষ থেকে সরিয়েছিলেন। ব্যাপারটা সম্রাটের কাছে কেউ প্রকাশ না করলেও অনেকেই ঘটনাটা জানে। হয়তো এ ব্যাপারটাও এবার তদন্তে প্রকাশ হতে পারে। আর ওমরাহ আবু বকর, আজমিরের খুনে ঠগীদের সঙ্গে আপনার যোগাযোগ আছে। আপনি তাদের থেকে নিয়মিত নজরানা পান। আপনার নামে অভিযোগপত্র জমা পড়েছে বাদশাহের দরবারে। হয়তো সেই অভিযোগের তদন্ত শুরু হলো। তহসিলদার মোবারক, রাজপুতরা ক্ষমতা হাতে পেলে আপনাকে কোনোভাবেই ছাড়বে না। তাদের জাত্যাভিমান, মর্যাদাবোধ প্রবল। মনে আছে আপনি একবার দিল্লি আসার পথে একদল রাজপুত নারীকে অপহরণ করে অসম্মান করেন? তারপর সেই নারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। রাজপুতরা নিশ্চয়ই আজও ভোলেনি সেই অপমানের কথা। হোসেন একে একে কক্ষে বসে থাকা লোকগুলোকে স্মরণ করিয়ে দিলেন তাদের অতীত অপরাধের কথা। বেশ কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। একজন অমাত্য প্রশ্ন করলেন, তবে এখন আমাদের কি করণীয়? হোসেন আর আবদুল্লাহ একসঙ্গে বলে উঠলেন, কোতল, কোতল করতে হবে বাদশাহকে। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই বলে উঠলেন, হ্যাঁ, খুন করতে হবে সম্রাটকে। বিবাহ স্থগিত করার এটাই একমাত্র পথ। এবার শুরু হলো খুনের পদ্ধতি খোঁজা। সেনাপতি মালিক বললেন, আমরা অতর্কিতে প্রাসাদে হানা দিয়ে বাদশাহকে হত্যা করে অন্য কাউকে সিংহাসনে বসাতে পারি। হোসেন বললেন,
না, এটা হঠকারিতা হবে। অন্য সেনাপতিদেরও আমাদের পক্ষে আনা প্রয়োজন, নইলে প্রতিরোধ আসবে। বাদশাহকে আমরা হয়তো হত্যা করতে পারবো ঠিকই, কিন্তু তারপর প্রচণ্ড গোলযোগের সৃষ্টি হবে। হয়তো আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে রাজপুতরা। ইতিমধ্যে রাজপুতরাও নানা উপঢৌকন নিয়ে আসতে শুরু করেছে। কে বলতে পারে যে তারা ছদ্মবেশী সৈনিক নয়? অন্যান্য অমাত্য ও সেনাপতিদের ভয় অথবা লোভ দেখিয়ে আমাদের পক্ষে আনার জন্য যে সময়ের প্রয়োজন তা আমাদের হাতে নেই। তাছাড়া বাদশাহকে সরাসরি হত্যা করলে দিল্লিবাসীর মনে আমাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জন্মাবে, যা মারাত্মক আকার ধারণ করতে পারে। বাদশাহকে গুপ্ত হত্যা করতে হবে, যাতে তার হত্যাকারী হিসাবে সরাসরি কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে, যেমন ইতিপূর্বে বাহাদুর শাহকে হত্যা করেছিলাম আমরা। জাকির খাঁ বললেন, হ্যাঁ, গুপ্ত হত্যাই বাঞ্ছনীয়, কিন্তু কিভাবে? তিনি এখন দেওয়ানিতে বসছেন না, মহল ত্যাগ করলে বর্মাবৃত থাকছেন, দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করা সম্ভব নয়। মহলের ভিতর তাকে ঘিরে রাখছে তার বিশ্বস্ত দেহরক্ষীরা। বাদশাহের সাক্ষাৎ প্রার্থীদের সবাইকে তল্লাশি নেওয়া হচ্ছে, এমনকি আমরাও তো বাদ যাচ্ছি না। বাদশাহের কক্ষে গুপ্তঘাতক পাঠিয়ে তাকে হত্যা করা অসম্ভব। আর রইল বাকি বিষ প্রয়োগ। বাদশাহ বেগম ফখরের হাত ছাড়া কারো হাত থেকে পানীয় স্পর্শ করছেন না। বেগম ফখর নিজে বাদশাহর আহার প্রস্তুত করছেন, এবং বাদশাহকে পরিবেশনের আগে তা অন্য লোককে চাখিয়ে দেখা হচ্ছে যে তাতে বিষক্রিয়া আছে কিনা। অতএব বিষ প্রয়োগের পথবন্ধ। কিভাবে গুপ্ত হত্যা করব আমরা? আব্দুল্লাহ বললেন, যেভাবেই হোক পথ বার করতেই হবে। উপস্থিত সবাই নানা পরিকল্পনার কথা বলছেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। এক সময় হোসেন আলী বললেন, আমাদের আর এখানে থাকা উচিত হবে না, কেউ চলে আসতে পারে। বলা যায় না, বাদশাহ আমাদের পিছনে গুপ্তচর লাগিয়ে থাকতে পারেন। আপনারা একে একে বাইরে বেরিয়ে ফেরার পথ ধরুন। বাদশাহকে হত্যা করার অন্য কোনো কৌশল ভাবুন। শীঘ্রই মিলিত হব আমরা। যেভাবেই হোক গুপ্ত হত্যা করতে হবে সম্রাটকে। শেষ লোকটা যে কক্ষ ত্যাগ করতে যাচ্ছিলেন তিনি আবু বকর। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। হোসেন আলী জানতে চাইলেন, আপনি খঞ্জবৃত্তি করছেন কেন? আঘাত লেগেছে নাকি? কিন্তু আপনি তো যুদ্ধক্ষেত্রে ছিলেন না। আবু বকর থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, যুদ্ধক্ষেত্রের চেয়েও মারাত্মক ব্যাপার হয়েছিল, বরাত জোরে বেঁচে গেছি। কিরকম? আপনারা জানেন যে আজমিরের ঠগীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। শহরের উপকণ্ঠে এক গভীর জঙ্গলের মধ্যে তারা বসবাস করে। কিছুদিন আগে নজরানা নিতে তাদের ওখানে গেছিলাম। সে জঙ্গল এত গভীর যে ঘোড়া নিয়ে সেখানে প্রবেশ করা যায় না, পায়ে হেঁটে যেতে হয়। আমি অন্যবারের মতো পায়ে হেঁটেই উপস্থিত হলাম সেখানে। ঠগীরা আমাকে তাদের সাধ্যমতো আপ্যায়ন করলো সেখানে, নজরানাও দিল। বিকাল হয়ে গেছিল, তাই ঠিক করলাম যে তাদের কাছেই রাত্রিবাস করে পরদিন সকালে জঙ্গল ত্যাগ করে ফেরার পথ ধরব। ভাগ্যিস তাই ভেবেছিলাম, নইলে প্রাণটাই যেত। পরদিন ঘুম ভেঙে দেখি আমার পা ফুলে গেছে, আর তার সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা। অথচ পায়ে কোনো আঘাত লাগেনি বা ক্ষতচিহ্ন নেই। কিন্তু ঠগী সর্দার সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরে ফেললেন। আমার হাঁটুর নিচে যে অংশটা ফুলে গেছিল সে অংশে ছুরি চালিয়ে বার করে আনলেন একটা সূক্ষ্ম কাঁটা। নখের মতো ক্ষুদ্র আকার তার, আর সূচের চেয়েও সূক্ষ্ম, কিন্তু প্রচণ্ড শক্ত। এতই সূক্ষ্ম যে সে কাঁটা যখন দেহে প্রবেশ করে তখন কোনো যন্ত্রণা হয় না বা রক্তপাতও হয় না। বিষ কাঁটা। কিছুদিন দেহের ভিতর থাকলে মৃত্যু অবধারিত। কোনো ঔষধেই কোনো কাজ হয় না। সত্যি মিথ্যা জানি না, একটা অদ্ভুত ব্যাপার শুনলাম ঠগী সর্দারের কাছে। ওই কাঁটা নাকি আসলে গাছের বীজ। গাছ নানাভাবে তাদের বীজ ছড়ায়, কখনো পশু পাখির খাবারের মাধ্যমে, শিমুল গাছ বাতাসের মাধ্যমে, ঘাস চোর কাটার মাধ্যমে। তেমনি এই বিষ গাছের কাঁটা প্রথমে পশু পাখির দেহে বেঁধে, তারপর তা দূরে ছড়িয়ে পড়ে।
কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় সেই পশু পাখির। তাদের দেহ মাটির সঙ্গে মেশে, সেই কাঁটাও মেশে মাটিতে। আমার পায়ে ছুরি চালানোর ক্ষত এখনো শুকায়নি, তাই খুঁড়িয়ে হাঁটছি। আব্দুল্লাহ বলে উঠলেন, ওই বিষ কাঁটা আপনি আমাদের এনে দিতে পারবেন? আবু বকর বললেন, নিশ্চয়ই পারব। ঠগীদের বললে তারা সংগ্রহ করে দেবে, তারা ও গাছ চেনে। আব্দুল্লাহ খাঁ বললেন, তবে আর সময় নষ্ট করবেন না, কালই আপনি আজমির গিয়ে ঠগীদের থেকে ওই বিষ কাঁটা সংগ্রহ করে আনুন। জাহাপনার ইচ্ছামতোই এগোচ্ছে সব কাজ। সেজে উঠতে শুরু করেছে আসমুদ্র হিমাচল বিস্তৃত ভারতের রাজধানী দিল্লি নগরী। নতুন সড়ক নির্মাণ হচ্ছে, ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে সৌধ, মিনার, মসজিদগুলো। বাগিচায় রোপণ করা হচ্ছে সুগন্ধি ফুলের চারা, দ্রুত ফুল ধরবে। শাহীবাগের জন্য আনা হয়েছে হরিণ শিশু আর ময়ূরের দল। এমনকি নগরীতে যেসব দরিদ্র পল্লী আছে, সেখানেও সরকারি খরচে পড়ছে রঙের প্রলেপ। শাহী শাদী বলে কথা, সারা ভারতবর্ষ থেকে মানুষ সমবেত হবে এই বিবাহ উপলক্ষে। দিল্লি নগরীর কোথাও যেন বিন্দুমাত্র মলিনতা না থাকে, তার জন্য উদ্যোগী হয়েছেন রাজকর্মচারীরা। আর এই আনন্দ উৎসবে যোগ দেবার জন্য আমির ওমরাহ থেকে নগরবাসীও প্রস্তুত হচ্ছে সাধ্যমতো। হাতির পিঠে উঠছে নতুন হাওদা, ঘোড়ার নতুন জিন রেকাব। ঔরঙ্গজেবের রাজত্বকাল আর তারপর এই সময়কাল পর্যন্ত তেমন কোনো আনন্দ উৎসব হয়নি আমজনতার জন্য। সিংহাসনে অভিষেক থেকে অন্য যেসব অনুষ্ঠান হয়েছে এই সময়কালে, তা ছিল সম্রাটের সুউচ্চ প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ। আর প্রাসাদের ভিতর ব্যস্ততা একেবারে তুঙ্গে। নানা ধরনের লোক আসা যাওয়া শুরু করেছে নানা কাজে। দর্জির দল আসছে পোশাক তৈরির জন্য, স্বর্ণকার মণিকারের দল আসছে গহনা প্রস্তুতের জন্য, কেউ আসছে সুগন্ধি আতর নিয়ে। বিশেষত জেনানা মহলে তো লোকজনের ভিড় সর্বত্র। তবে বিশেষ প্রয়োজনে যাদের সঙ্গে সম্রাটের সাক্ষাৎ আবশ্যক, সেসব লোকদের সম্রাটের সঙ্গে সাক্ষাতের আগে তল্লাশি চালানো হচ্ছে। আর এ দায়িত্ব দেয়া হয়েছে খানসামা তারকিবকে। এমন নির্দেশই জারি করেছেন স্বয়ং সম্রাট। সেদিন সূর্য ডোবার পর হঠাৎ প্রাসাদে এসে হাজির হলেন ওমরাহ হোসেন আলী আর জাকির খাঁ। সম্রাট মহলের দরজা আগলে কয়েকজন রক্ষীকে নিয়ে দাঁড়িয়েছিল তারকিব। হোসেন আলী বললেন, বাদশাহের সঙ্গে সাক্ষাৎ করব, জরুরি প্রয়োজন আছে। সাধারণত সম্রাটের সঙ্গে যারা সাক্ষাৎ করেন, তারা সূর্যাস্তের আগেই তা করেন। কি এমন জরুরি দরকার হলো যে হোসেন আলী আর এক ওমরাহকে নিয়ে এ সময় সাক্ষাৎ করতে এলেন? তবে তাকে তো আর না বলা যায় না। তাই তারকিব তার সঙ্গী রক্ষীদের বললেন দুই ওমরাহের তল্লাশি নেবার জন্য। রক্ষীরা তাদের দিকে এগোতেই হোসেন আলী বললেন, আজও তল্লাশি নেওয়া হবে আমার? তারকিব বলল, গুস্তাখি মাফ করবেন জানাব, আমি সামান্য খানসামা মাত্র, কিন্তু আমার ওপর বাদশাহ এই হুকুম দিয়ে রেখেছেন, তার কথা না মানলে আমার গর্দান যাবে। হোসেন হেসে বললেন, হ্যাঁ নাও, সত্যিই তো, বাদশাহের নির্দেশ মানতে আমরা সবাই বাধ্য। মনে মনে অবশ্য তিনি বললেন, আর কটা দিন যাক, তারপর তোর গর্দান আমি নেব। তল্লাশি নেওয়া শুরু হলো। তাদের দুজনের পোশাক থেকে কোনো অস্ত্র মিলল না, শুধু ওমরাহ জাকির খাঁর পোশাক থেকে মিলল সোনার তৈরি ছোট্ট একটা নস্যদানি। হোসেন আলী তারকিবের দিকে তাকিয়ে ব্যঙ্গের স্বরে বললেন, নস্যদানিকে নিশ্চয়ই তোমার খাঞ্জার বলে মনে হচ্ছে না? আমরা বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি তো? তারকিব বিব্রতভাবে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাদের দুজনকে নিয়ে মহলে প্রবেশ করলো তারকিব। সম্রাটের কক্ষের কাছেই একটা কক্ষ আছে, যেখানে অমাত্য ওমরাহদের সঙ্গে বর্তমানে সাক্ষাৎ করেন সম্রাট। সেখানে সম্রাটের জন্য একটা আরাম কেদারাও রাখা আছে। বেশ কয়েকটা তেলের প্রদীপ জ্বলছে সে কক্ষে। সেই কক্ষের সামনে পৌঁছে তারকিব তাদের বলল, আপনারা এই কক্ষে অপেক্ষা করুন, আমি জাহাপানাকে সংবাদ দিচ্ছি। যে কক্ষে সম্রাট তাদের দর্শন দেবেন,
সে কক্ষে প্রবেশ করলেন জাকির খাঁ। কক্ষে অন্য কেউ নেই, আর কক্ষের প্রবেশ মুখে দাঁড়িয়ে অলিন্দর চারপাশে তাকাতে লাগলেন হোসেন আলী। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পেলেন দেহরক্ষী পরিবৃত হয়ে সম্রাট আসছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কক্ষে প্রবেশ করলেন হোসেন আলী। এরপর কক্ষে প্রবেশ করলেন সম্রাটও। তিনি আসন গ্রহণ করলেন আরাম কেদারায়। প্রথামাফিক তার সামনে দাঁড়িয়ে প্রথমে মাথা ঝুঁকিয়ে তাকে কুর্নিশ জানালেন দুই ওমরাহ। সম্রাট বিস্মিতভাবে বললেন, আপনারা এই সময়? কোনো দুর্যোগ ঘটল নাকি? হোসেন আলী বললেন, গুস্তাখি মাফ করবেন জাহাপনা, না তেমন কোনো দুর্যোগ ঘটবে না আপনার রাজত্বে, যতক্ষণ আমাদের মতো ওমরাহরা আপনার সঙ্গে আছে। তবে বিবাহ অনুষ্ঠান সংক্রান্ত ব্যাপারে হঠাৎ একটা কথা মাথায় এলো, তাই আপনার সঙ্গে আলোচনা করতে এলাম। সম্রাট জানতে চাইলেন, কি কথা? হোসেন আলী বললেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ওমরাহ জাকির খাঁ অশ্বারোহী দূতদের বিভিন্ন রাজ্যে পাঠাবেন শেষ দফার নিমন্ত্রণপত্র পৌঁছে দেবার জন্য। এমন কিছু রাজ্য আছে যারা সম্রাট ঔরঙ্গজেবের আমলে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছিল অথবা করদান বন্ধ করেছিল, কিন্তু বর্তমানে তাদের সঙ্গে আমাদের বৈরিতা নেই। তারা তাদের মতো থাকেন, আমরা আমাদের মতো। যেমন শিখ রাজ্য। বর্তমানে নিমন্ত্রিতদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে শুধু মুঘল শাসিত প্রদেশ অথবা যারা আমাদের করদান করেন তাদেরই নাম আছে। কিন্তু যে ধরনের রাজ্যের কথা বলছি তাদের যদি এই উৎসবে আমন্ত্রণ জানানো হয় তবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের শৈত্য কেটে যেতে পারে। এখন সম্রাট যদি অনুমতি দেন তবে কাল ভোরে আমন্ত্রণপত্র নিয়ে সেসব জায়গার উদ্দেশ্যে ও রওনা হয়ে যাবে। একটু ভেবে সম্রাট বললেন, হ্যাঁ, প্রস্তাবটা মন্দ নয়। তাদেরও দাওয়াত পাঠানো হোক। তবে তারা যদি কেউ আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে হাজির হন তবে তাদের ওপর যেন গুপ্তচরেরা নজর রাখে। হোসেন আলী বললেন, সে তো বটেই। এদিনের পর আরও দুদিন ওই একই কক্ষে একই আরাম কেদারায় বসে সম্রাট সাক্ষাৎ করলেন নানা ওমরাহের সঙ্গে। এর মধ্যে আবার সৈয়দ ভ্রাতা আবদুল্লাহ খাও নানা অছিলায় সাক্ষাৎ করে গেলেন সম্রাটের সঙ্গে। তৃতীয় দিন সকালে ঘুম ভাঙার পর সম্রাট প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। তার পিঠে প্রবল ব্যথা। বেগম ফকর দেখলেন সম্রাটের পিঠের এক অংশ লাল হয়ে ফুলে উঠেছে, তবে সেখানে কোনো ক্ষতচিহ্ন নেই। বেলা যত বাড়তে লাগলো বেদনাও তত বেড়ে চলল। খবর দেয়া হলো হেকিমকে। সেদিন দ্বীপ্রহরেও তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন আবদুল্লাহ খাঁ। সম্রাট মহলের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা তারকিবের মুখ থেকে আবদুল্লাহ জানতে পারলেন সম্রাট আজ আর কারো সাক্ষাৎ করবেন না। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার উপসর্গ তারকিবের মুখ থেকে জানতে পারলেন আবদুল্লাহ। তিনি বুঝতে পারলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে। আরাম কেদারাতে নস্যদানি থেকে যে সূক্ষ্ম বিষ কাঁটাগুলো ছড়িয়ে দিয়েছিল জাকির খাঁ, তারই একটা শেষ পর্যন্ত প্রবেশ করেছে সম্রাটের শরীরে। তারকিবের কাছে সম্রাটের দ্রুত আরোগ্য কামনা করে আবদুল্লাহ খাঁ প্রাসাদ ত্যাগ করে ছুটলেন হোসেন আলী আর তার অন্য সঙ্গীদের কাছে এই সুসংবাদ পৌঁছে দেবার জন্য। পালঙ্কের উপর উপুড় হয়ে শুয়েছিলেন সম্রাট। মাঝে মাঝে যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করছেন। ইতিমধ্যে কয়েকজন হেকিম ও রাজপুত বৈদ্য সম্রাটের পীড়া উপশমের চেষ্টা করেছেন, কিন্তু তাদের ঔষধ কাজে আসছে না। 7 দিন অতিক্রান্ত। গত 2 দিন সম্রাট পালঙ্ক ত্যাগ করার ক্ষমতাও হারিয়েছেন।
সম্রাটের শিয়রে সব সময় দাঁড়িয়ে থাকছেন বেগম ফকর, আর কক্ষের দ্বার আগলে খানসামা তারকিব। তারা দুজন ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই এ কক্ষে। এদিনও পালঙ্কের সামনে বিষণ্ণভাবে দাঁড়িয়েছিলেন বেগম ফকর। নিস্তব্ধ দ্বীপ্রহর। প্রাসাদের কোথা থেকেও কোনো শব্দ ভেসে আসছে না। কদিন আগেও প্রাসাদের ভিতর বাইরে থেকে যে আনন্দধ্বনি ভেসে আসছিল তা বিষণ্ণ নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বেগম ফকর ইশারায় কাছে ডাকলেন খানসামা তারকিবকে। পালঙ্কের কাছে গিয়ে দাঁড়ালো তারকিব। বেগম সাহেবা তাকে বললেন, কি করা যায় বলো তো? কোনো হেকিম কবরেজি তো আশা দেখাতে পারছেন না। তারকিব বলল, আমিও তাই ভাবছি। হয় তারা সঠিক রোগ নির্ণয় করতে পারছেন না, অথবা করছেন না। ফকর বললেন, করছেন না কেন? এমনও হতে পারে যে সৈয়দ ভ্রাতারা গোপনে প্রভাবিত করছেন তাদের। হোসেন আলী বা আবদুল্লাহ খাঁ রোজ একবার করে বাদশাহর খোঁজ নিতে আসছেন। অন্যরাও আসছেন, তবে তাদের মতো ঘন ঘন নয়। এই ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক। তাছাড়া তারা নাকি অন্য অমাত্য ওমরাহদের বলছেন যে আর কয়েকটা দিন দেখে নিয়ে সভা ডাকা হোক, সিদ্ধান্ত নিয়ে বিবাহ স্থগিতের কথা অমর সিংহকে জানিয়ে দেয়া হোক। তবে কি তারা ধরেই নিয়েছেন যে বাদশাহ আরোগ্য লাভ করবেন না? অথবা... অস্পষ্ট আর্তনাদ করে ফকর বলে উঠলেন, হায় আল্লাহ, আমাদের এত চেষ্টা কি তবে ব্যর্থ হবে? শেষ পর্যন্ত হোসেন আলী আর আব্দুল্লাহ খাঁরই ইচ্ছা পূর্ণ হবে? নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল তারকিব। জল ঝরতে লাগলো বেগম ফকরের চোখ বেয়ে। হঠাৎ এক সময় যন্ত্রণায় প্রচণ্ড আর্তনাদ করে উঠলেন শাহেনশা। তাই দেখে বেগম ফকর বলে উঠলেন, শেষবারের জন্য কি কোনো চিকিৎসককে ডেকে আনা যায় না? এত বড় দেশ ভারতবর্ষ, এদেশে এমন কোনো হেকিম কবরেজ বৈদ্য কি নেই যে বাদশাহকে সারিয়ে তুলতে পারেন? তারকিব বলল, হয়তো আছে, কিন্তু তাকে খুঁজে বার করে দিল্লিতে আনা সময় সাপেক্ষ ব্যাপার। সম্রাটের যা অবস্থা তাতে... হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল তারকিবের। সে একটু ইতস্তত করে বলল, একজন চিকিৎসক অবশ্য আছে এই দিল্লিতেই, কিন্তু... কিন্তু কি? যত স্বর্ণমুদ্রাই লাগুক, তাকে খবর দাও। তারকিব হেসে বলল, না, স্বর্ণমুদ্রার ব্যাপার নয়। আমি তার আশ্রয়ের ব্যবস্থা করেছি দিল্লি নগরীতে। যদিও সে শল্য চিকিৎসক, তবুও চিকিৎসা শাস্ত্রের সাধারণ জ্ঞান তার আছে। তাকে একবার দেখানো যেতে পারে। আর যাই হোক, সৈয়দ ভ্রাতারা তাকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু সমস্যা হলো, সে সাগরের ওপার থেকে আসা সাদা চামড়ার ঈসাই খ্রিস্টান। আজ পর্যন্ত ইসলাম বা হিন্দু ছাড়া অন্য কোনো লোক সম্রাট প্রাসাদের অন্তঃপুরে প্রবেশ করেনি। বেগম ফকর শুনে বললেন, বাদশাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এখন চিকিৎসকের জাত ধর্ম বিচারের সময় নয়। ডেকে আনো তাকে। কেউ তাকে প্রাসাদে প্রবেশ করতে বাধা দিলে তাকে বলবে এটা স্বয়ং বাদশার নির্দেশ। যাও, আর দেরি করো না। তারকিব ছুটল হ্যামিল্টনের সন্ধানে। সম্রাটের অসুস্থতার ব্যাপারটা কিছুই জানেন না হ্যামিল্টন। তিনি নিজের কাজ নিয়েই আছেন। তবে তারই মধ্যে একটা জিনিস তিনি খেয়াল করেছেন যে উৎসবের প্রস্তুতির জোয়ার হঠাৎই একটু যেন থমকে গেছে। তার কারণ নিয়ে অবশ্য তেমন মাথা ঘামাননি হ্যামিল্টন। যে কাপড়ের বরাত তাদের দেয়া হয়েছিল তা যথাস্থানে পৌঁছে দেয়া হয়েছে, আর প্রাপ্যও মিলে গেছে। তবে সাধারণ দিল্লিবাসীর মতো বিবাহ উৎসব উপলক্ষে সম্রাট প্রাসাদে প্রবেশ করার ইচ্ছা তার পূর্ণ মাত্রায় আছে। তারকিব তাকে সেখানে নিয়ে যাবে বলেছে। যদিও বেশ কিছুদিন হলো তারকিবের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে না, তবে তারকিব যে তার কথা রাখবে
এ ব্যাপারে হ্যামিল্টন আশাবাদী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এম ব্লক বা স্মারক চিহ্ন আঁকা একটা পোশাক আছে হ্যামিল্টনের। তিনি ঠিক করে রেখেছেন সেই পোশাক পরে সম্রাটের প্রাসাদ দর্শনে যাবেন তিনি। তার্কিব যখন তার আস্তানায় ঢুকল তখন সূর্য ডুবতে চলেছে। তাকে দেখেই হ্যামিল্টন বললেন, আরে এসো এসো, তুমি তো এখন ভীষণ ব্যস্ত, তোমার কথা আমি রোজই ভাবি। আমার এখানে যতটুকু পসার হয়েছে সে তো তোমার জন্যই। স্বামী আনার জন্য কোম্পানি কাপড় সরবরাহের বরাতটাও পেল। কবে আমায় সম্রাটের প্রাসাদে নিয়ে যাচ্ছ? তার্কিবের মুখে হাসি ফুটল না। সে গম্ভীরভাবে বলল, এখনই তোমাকে যেতে হবে সম্রাটের প্রাসাদে। এখনই? হ্যাঁ, এখনই। এরপর সে সংক্ষেপে বলে গেল সম্রাটের অসুস্থতার কথা। এই বিশাল দেশের একচ্ছত্র অধিপতি শাহেনশার চিকিৎসার জন্য কোনোদিন তার ডাক পড়তে পারে তার স্বপ্নেও ভাবতে পারেননি হ্যামিল্টন। একদিকে প্রচণ্ড রোমাঞ্চিত ও তার সঙ্গে প্রচণ্ড উত্তেজনা বোধ করলেন হ্যামিল্টন। তার চিকিৎসার সরঞ্জাম ও ঔষধের যে কাঠের বাক্সটা আছে তা নিয়ে একটু পরেই তার্কিবের সঙ্গে সম্রাটের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তিনি। খানসামা তার্কিবের সঙ্গে শ্বেতাঙ্গ হ্যামিল্টনকে দেখে অবাক হলো দ্বাররক্ষীরা। তার্কিব রক্ষীদের বলল, এই শ্বেতাঙ্গ ব্যক্তিকে সম্রাট ও বেগম সাহেবা দ্রুত সাক্ষাৎ করতে ডেকেছেন। কেউ যদি এই শ্বেতাঙ্গ ব্যক্তির প্রবেশ রোধ করেন তবে তার দায়িত্ব তাকে নিজে নিতে হবে। তার্কিব হ্যামিল্টনকে নিয়ে একের পর এক মহল অতিক্রম করে নিয়ে চললেন শাহেনশার খাস মহলের দিকে। অলিন্দের নানা স্থানে দেয়ালের গায়ে মশাল গোজা, কিন্তু তবু তারা এই বিশাল প্রাসাদের অন্ধকার সম্পূর্ণ দূর করতে পারছে না। কিন্তু সেই আলো আঁধারির মধ্যেই হ্যামিল্টন যা দেখলেন তাতে তাক লেগে গেল তার। মহার্ঘ গালিচা বেছানো অলিন্দ, শ্বেত পাথরের এমন মসৃণ চক যে তার উপর দিয়ে হাঁটার সময় পা পিছলে যায়, নিখাত সোনার উপর আবরণে মোড়া স্তম্ভ, দরজা জানলার কপাট। সম্রাটের খাস মহলের সামনে একদল রাজকীয় রক্ষী পথ আটকালো তাদের। তাদের বর্ম, অস্ত্রের হাতল সবই দুর্মূল্য। প্রাসাদে প্রবেশ করার সময় দ্বাররক্ষীদের হ্যামিল্টন সম্পর্কে তার্কিব যে কথা বলেছিল সেই একই কথা সে বলল রাজকীয় রক্ষীদের। তারা পথ ছেড়ে দিল। হ্যামিল্টন রাজ অন্তঃপুরে প্রবেশ করলেন। ইংল্যান্ডের ইতিহাসখ্যাত ক্যাপ্টেন টমাস রো এবং হকিন্স এর আগে মোগল প্রাসাদে প্রবেশ করেছিলেন ঠিকই, কিন্তু তাদের গতিবিধি নিয়ন্ত্রিত ছিল প্রাসাদের দেওয়ানি আম পর্যন্ত। হ্যামিল্টনই প্রথম ব্রিটিশ যিনি ভারত সম্রাটের খাস মহলে পদার্পণ করার সৌভাগ্য অর্জন করলেন। সম্রাটের খাস মহলের অভ্যন্তর পুরোই সোনায় মোড়া। হ্যামিল্টনের পায়ের নিচে সোনার সুতোর অলঙ্করণ করা পার্শ্বিক গালিচা, রূপোর পিলসুজ আলো ছড়াচ্ছে। সোনার ফুলদানি থেকে সুবাস ছড়াচ্ছে নানা রঙের ফুল। মাথার ওপর থেকে ঝুলন্ত খাঁচায় দোল খাচ্ছে তোতা পাখি। এসব দেখতে দেখতে তার্কিবের সঙ্গে অবশেষে সম্রাটের শয়নকক্ষে প্রবেশ করলেন হ্যামিল্টন। বেগম ফকর উৎকণ্ঠিতভাবে একটা চিকের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাদের জন্য। ঘরে প্রদীপদানে বেশ কয়েকটা প্রদীপ জ্বলছে। হ্যামিল্টন দেখলেন সোনায় মোড়া রত্নখচিত পালঙ্কে উপুর হয়ে মখমলের গদিতে শুয়ে আছেন প্রায় সংজ্ঞাহীন শাহেনশাহ। হ্যামিল্টন কলকাতা থেকে দিল্লি আসার সময় বেশ কয়েকটা লণ্ঠন নিয়ে এসেছিলেন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। রাতে বাইরে বেরোতে হলে তেমনই একটা কাচের ছাউনি দেয়া লণ্ঠন তিনি সঙ্গে রাখেন। এদিনও তার সঙ্গে ছিল একটা লণ্ঠন। হ্যামিল্টন লণ্ঠন জ্বালিয়ে নিলেন আলো আরও প্রকট করতে। তারপর সম্রাটকে পরীক্ষা করার জন্য কাঁপা কাঁপা হাতে স্পর্শ করলেন সম্রাটের দেহ। মৃদু আর্তনাদ করে উঠলেন সম্রাট। হ্যামিল্টন বুঝতে পারলেন তার দেহ এমনই যন্ত্রণাক্লিষ্ট যে সামান্য স্পর্শেও তার বেদনা বোধ হচ্ছে। হ্যামিল্টন পরীক্ষা করতে শুরু করলেন সম্রাটের দেহ। তিনি দেখতে পেলেন
সম্রাটের দেহের পশ্চাৎভাগে লাল হয়ে ফুলে থাকা ছোট্ট একটা অংশ, যার থেকে বেদনা ছড়াচ্ছে তার দেহে। কিন্তু লণ্ঠনটা তুলে ধরেও সেখানে কোনো ক্ষতচিহ্ন দেখতে পেলেন না ডাক্তার হ্যামিল্টন। আর প্রাথমিকভাবে অনুমান করলেন এমন কোনো ক্ষুদ্র কীট হয়তো সম্রাটকে দংশন করেছে, যার দংশন চিহ্ন খালি চোখে দেখা যায় না। অতি বিষাক্ত সেই কীট। সম্রাটের দেহে যে বিষাক্ত কিছু ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট বুঝতে পারলেন হ্যামিল্টন। সেই মতো চিকিৎসা শুরু করলেন তিনি। 2 রাত্রি কেটে গেছে। এখনো হ্যামিল্টনের চিকিৎসায় সাড়া দিচ্ছেন না শাহেনশাহ, বরং তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সংজ্ঞাহীন। যদিও এ খবরটা সঙ্গত কারণেই ওমরাহদের কাছে প্রকাশিত হয়নি। পরপর 2 রাত্রি জাগরণের পর নিজের গৃহে ফিরে এলেন ক্লান্ত হ্যামিল্টন। কিছুতেই বুঝতেই পারছেন না কেন সম্রাট তার চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। সম্রাটের এখন যা অবস্থা তাতে হয়তো 1 বা 2 দিনের মধ্যেই তার জীবন অবসান হবে। তবে কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। সম্রাট এখনো জীবিত, তাই প্রাসাদ থেকে ফিরে কিছু সময় বিশ্রাম নিয়ে স্নান সেরে পোশাক পাল্টে আবার প্রাসাদের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছিলেন হ্যামিল্টন। ঠিক এই সময় বেদনাক্লিষ্ট মুখ নিয়ে এক ব্যক্তি হাজির হলো হ্যামিল্টনের গৃহে। বিব্রত বোধ করলেন হ্যামিল্টন। তিনি এখন সম্রাটের প্রাসাদে যাবেন। তবু তিনি লোকটাকে বললেন, কি হয়েছে দ্রুত বলো, আমার হাতে সময় নেই। লোকটি বলল, ঘুম থেকে ওঠার পর আমার নিতম্বে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে, সারা শরীর অবশ হয়ে আসছে। হ্যামিল্টন লোকটার নিতম্ব পরীক্ষা করার জন্য তার পোশাক উন্মোচন করতে বললেন। লোকটা নির্দেশ পালন করে কোমর বন্ধ খুলে উন্মুক্ত করে দিল তার পশ্চাৎদেশ। হ্যামিল্টন সাহেব তার নিতম্বে কোনো ক্ষতচিহ্ন দেখতে না পেলেও গোলাকৃতি একটা ফুলে ওঠা অংশ দেখতে পেলেন। আর তার সঙ্গে সম্রাটের পৃষ্ঠদেশের ফুলে ওঠা চিহ্নর একটা সাদৃশ্য আছে বলে মনে হলো হ্যামিল্টনের। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কবে থেকে এমন উপসর্গ দেখা দিয়েছে? মধ্যবয়সী লোকটা জবাব দিল, আজ সকালে ঘুম থেকে ওঠার পর। যেহেতু ব্রণর মতো ফুলে ওঠা অংশটা লোকটার নিতম্বে, তাই হ্যামিল্টন জানতে চাইলেন, তুমি কয়েকদিনের মধ্যে এমন কোথাও বসেছিলে বা শুয়েছিলে যেখানে আগে কোনো দিন বসনি বা শোওনি? লোকটা মাথা নত করে নিশ্চুপ হয়ে রইল। তাই দেখে হ্যামিল্টনের মনে হলো লোকটা কিছু গোপন করতে চাইছে। হ্যামিল্টন তাই বললেন, চিকিৎসকের কাছে কোনো কিছু গোপন করতে নেই। তোমার যা হয়েছে তাতে তোমার মৃত্যুও ঘটতে পারে। আমার কথার জবাব দাও। লোকটা এবার আর্তনাদ করে বলে উঠল, গুনাহ করে ফেলেছি আমি, তারই শাস্তি হয়তো পাচ্ছি। কিন্তু সে কথা যদি বাদশার কানে যায় তবে কোতল করা হবে আমাকে। কথাটা শুনে হ্যামিল্টন লোকটার পিঠে হাত রেখে বলল, কথা দিলাম তোমার কথা গোপন থাকবে, নির্ভয়ে বলো। লোকটা কাঁদো কাঁদো স্বরে বলল, আমার নাম ইয়ারলথি, সামান্য মানুষ। সম্রাটের খাসমহলে ঝাড়ুদারের কাজ করি। সাধারণ মানুষ আমি। আমার বিবি একদিন আমাকে বলেছিল, সম্রাটের সিংহাসনে বসে দেখো তো কেমন লাগে। দেওয়ানিয়ামে সম্রাটের যে সিংহাসন আছে সেখানে কোনোদিন আমার পক্ষে বসা সম্ভব নয়। সম্রাট দেওয়ানি খাসে উপস্থিত থাকুন বা না থাকুন, রক্ষীরা সবসময় পাহারা দেয় সেই সোনার সিংহাসন। দেওয়ানিয়ামের যেখানে সম্রাট আসন গ্রহণ করেন সেখানেও রক্ষী থাকে। গতকাল আমি ঝাড়ু দেবার জন্য গেছিলাম বাদশাহ মহলে।
যে কক্ষে তিনি ওমরাহদের সঙ্গে সাক্ষাৎ দেন। সে কক্ষে সম্রাটের জন্য একটা চন্দন কাঠের তৈরি সোনার সুতোর কাজ করা মখমলের আরাম কেদারা আছে। আরাম কেদারাটা দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল বিবিজানের সেই কথা। বাদশাহের সিংহাসনে বসা তো আর সম্ভব নয়, কিন্তু আরাম কেদারায় যদি একবার বসা যায়। বাদশাহ তো ওখানেও বসেন। গুনাহ করে ফেললাম আমি। সেই আরাম কেদারায় বসেছিলাম মাত্র কয়েক মুহূর্ত। আমার মাথা খারাপ হয়েছিল সে সময়, নইলে এ গুনাহ আমি করতাম না। কথাগুলো বলে ভয়ার্ত দৃষ্টিতে হ্যামিল্টনের দিকে তাকিয়ে রইল লোকটা। হ্যামিল্টন বিস্মিত হয়ে বললেন, আরাম কেদারায় বসে কেমন অনুভূতি হয়েছিল তোমার? ইয়ারলথিপ বলল, রোমাঞ্চ হয়েছিল, তবে আরাম কেদারাতে বসার সময় মুহূর্তের জন্য যেন মশক দংশনের মতো একটা বেদনা অনুভব করেছিলাম। সেটা অবশ্য আমার ভ্রমও হতে পারে। লোকটা দংশনের কথা বলায় সন্দেহের উদ্রেক হলো হ্যামিল্টনের মনে। তিনি এবার লোকটাকে উপর করে শুইয়ে বাক্স থেকে একটা আতশকাচ বের করে পরীক্ষা করতে লাগলেন ইয়ারলথিপের নিতম্বের ফুলে ওঠা জায়গাটা। ইউরোপে তখন ক্ষতস্থান পরীক্ষা করার জন্য আতশকাচের ব্যবহার প্রচলিত থাকলেও ভারতীয় চিকিৎসকদের কাছে ক্ষত পরীক্ষার জন্য আতশকাচের ব্যবহার সম্পূর্ণ অজ্ঞাত। আতশকাচ দিয়ে ভালো করে লতিফের নিতম্বের ফুলে ওঠা জায়গাটা পরীক্ষা করে হ্যামিল্টনের মনে হলো যেন অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা ছিদ্র দেখতে পাচ্ছেন তিনি। তবে কি ওই ছিদ্রপথেই বিষাক্ত কিছু প্রবেশ করেছে লোকটার দেহে? লোকটা বেশ ভয় পেয়ে গেছে। লোকটাকে উপর করে শুইয়ে কিছুক্ষণের মধ্যেই তার নিতম্বে শল্য চিকিৎসার ছুরি চালনা করলেন হ্যামিল্টন। তারপর চেরা জায়গাটা আতশকাচ দিয়ে পরীক্ষা করতে লাগলেন হ্যামিল্টন। কিছুক্ষণের মধ্যেই তিনি ইয়ারলথিপের ক্ষতস্থান থেকে বার করে আনলেন এক সূক্ষ্ম কাঁটা, সূচের চেয়েও সূক্ষ্ম, নখের মতো ছোট। খালি চোখে প্রায় তা দেখাই যায় না। কাঁটাটা বার করার কিছুক্ষণের মধ্যেই আরাম বোধ করল লোকটা। হ্যামিল্টন মুহূর্তে বুঝে গেলেন শাহেনশার কি হয়েছে। হ্যামিল্টন ছুটলেন সম্রাটের প্রাসাদের দিকে। শাহেনশার কক্ষে তখন যথারীতি উপস্থিত বেগম ফখর ও তারকিব। অন্তিম মুহূর্তের জন্য বিষণ্ণ চিত্তে অপেক্ষা করছেন তারা। প্রায় মৃতবৎ অবস্থায় শায়িত সম্রাট। কক্ষে প্রবেশ করলেন হ্যামিল্টন। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, আমি শেষ একটা চেষ্টা করব। তার জন্য অস্ত্র চালনা করতে হবে সম্রাটের শরীরে। আপনারা অনুমতি দিন। ফখর এবার তাকালেন সংজ্ঞাহীন সম্রাটের মুখের দিকে। এমনি হয়তো 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে বাদশার জীবন। তবু যদি কিছু হয় অস্ত্র চালনা করলে? সম্মতি প্রকাশ করলেন ফখর। কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচারের কাজ শুরু করলেন শল্য চিকিৎসক হ্যামিল্টন। শাহেনশার শরীরে যে জায়গা থেকে সারা শরীরে বিষ ছড়াচ্ছে সে জায়গাটা চিরে ফেললেন। আতশকাচ চোখে দিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন জায়গাটা। বেশ একটু বেগ পেতে হলো হ্যামিল্টনকে, কারণ ইতিমধ্যে শাহেনশার শরীরের বেশ গভীরে প্রবেশ করেছিল কাঁটাটা। হ্যামিল্টন দক্ষ হাতে শেষ পর্যন্ত শনের সাহায্যে বার করে আনলেন অতি সূক্ষ্ম ক্ষুদ্র সেই বিষ কাঁটা। হাসি ফুটে উঠল হ্যামিল্টনের মুখে। পরদিন সকালে চোখ মেললেন শাহেনশাহ। কিন্তু এ খবর বাইরের কাউকে জানতে দিলেন না বেগম ফখর বা খানসামা তারকিব। তবে তারা জানতে পারলেন যে অমাত্য উমরাহদের সভা ডাকার প্রস্তুতি শুরু করেছেন দুই ভাই। 7 দিন কেটে গেল। সেদিন মন্ত্রণা কক্ষে সৈয়দ ভাইদের আহুত সভায় সমবেত হয়েছেন অমাত্য ওমরাহ আর সেনাপতির দল। হোসেন আলী সভা পরিচালনা করছিলেন। দীর্ঘ বক্তৃতা শেষে তিনি বললেন, বাদশাহ আর কোনোদিনই সুস্থ হবেন না। এর পরের সভাটা আমাদের করতে হবে নতুন বাদশাহ নির্বাচনের জন্য। আজই অমর সিংহর কাছে সংবাদ প্রেরণ করা হোক যে বিবাহ স্থগিত করা হয়েছে।
এ প্রস্তাব সকলে সমর্থন করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা কণ্ঠস্বর শোনা গেল। অমরসিংহকে উপঢৌকন হিসাবে যে 100 অশ্ব আর 20টা হাতি পাঠানোর কথা ছিল, সে কাজ কি সম্পন্ন হয়েছে? না হলে সত্বর সেই ব্যবস্থা করুন। কথাটা যেদিক থেকে ভেসে এলো, সেদিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলেন হোসেন আলী আর আব্দুল্লাহ খাঁ। চমকে উঠলেন অন্য সভাসদরাও। আর তারপর তারা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন কুর্নিশ জানাবার জন্য। খানসামা তারকিবের কাঁধে ভর দিয়ে মন্ত্রণা কক্ষে হাজির হয়েছেন স্বয়ং শাহেনশাহ। শাহেনশাহর সঙ্গে রাজপুত দুহিতার শাহী নিকাহ সম্পন্ন হল নির্ধারিত দিনেই। সারা দিল্লি নগরী মেতে উঠল সে উৎসবে। হ্যামিল্টনও ওই উৎসবে যোগ দিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এম ব্লক আঁকা কোট পরে প্রাসাদে গেলেন। না, তারকিবের পরিচিত হিসাবে তিনি সেখানে গেলেন না, গেলেন খোদ বাদশাহের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজা, মহারাজা, আমির, ওমরাহদের সঙ্গে এক পঙ্ক্তিতে বসে ভোজন সারলেন হ্যামিল্টন। বিবাহ পর্ব মিটে গেলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন হ্যামিল্টন। একদিন খানসামা তারকিব এসে খবর দিল, বাদশাহ তোমাকে তলব করেছেন, মনে হয় এবার তোমার কপাল খুলে যাবে। তারকিবের সঙ্গে হ্যামিল্টন চললেন বাদশাহের সঙ্গে সাক্ষাৎ করতে। সন্ধ্যা নেমে গেছে, তাই দেওয়ানি খাস বা দেওয়ানি আমে নয়। তারকিব হ্যামিল্টনকে নিয়ে হাজির হলেন বাদশাহের শয়ন কক্ষে। মশালের আলোতে মণিমাণিক্যের দ্যুতি ছড়াচ্ছে কক্ষে। এই সেই কক্ষ, যে কক্ষ একদিন অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছিল, যে কক্ষে মৃতপ্রায় সম্রাটের চিকিৎসা করেছিলেন হ্যামিল্টন। পালঙ্কের পাশে একটা সিংহাসনে বসেছিলেন বাদশাহ। পিছনে চিকের আড়ালে দাঁড়িয়েছিলেন তার 2 বেগম। কক্ষে প্রবেশ করে শাহেনশাহকে কুর্নিশ করলেন হ্যামিল্টন। বাদশাহ প্রথমে ঘাড় ফিরিয়ে চিকের আড়ালে দাঁড়িয়ে থাকা নবপরিণীতা স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এই সেই শ্বেতাঙ্গ বিদেশী যে আমার জীবন রক্ষা করেছে। শাহেনশাহ এরপর বললেন, আমি আপনাকে পুরস্কৃত করব। কি চাই আপনার? জায়গির অথবা যে পরিমাণ সম্পদ আপনি চান তাই আপনাকে দেয়া হবে। তাছাড়া আপনাকে আমার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে নিযুক্ত করতে চাই। সেই কাজের জন্য ওমরাহদের সমপরিমাণ বেতন আপনাকে দেয়া হবে, আর আপনি চাইলে তার চেয়েও বেশি পাবেন। বলুন, কি চাই আপনার? এই অভাবনীয় প্রস্তাবের জবাবে কি বলবেন তা প্রথমে ভেবে উঠতে পারলেন না হ্যামিল্টন। চারপাশে তাকাতে লাগলেন তিনি। হঠাৎ তার চোখে পড়ল কক্ষের এক কোণে রাখা আছে তার আনা সেই লণ্ঠনটা। তার মনে পড়ে গেল গঙ্গাপাড়ে সেই হাটের ঘটনাটার কথা। কিভাবে লাথি মেরে ওই লণ্ঠনগুলো ভাঙছিল সেই পর্তুগিজ, কিভাবে অপমানিত হতে হয়েছিল তাকে। শুধু সেই নয়, বিভিন্নভাবে ভারতের বিভিন্ন জায়গায় কিভাবে লাঞ্ছিত হতে হয় তার সতীর্থদের, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে তাড়া খেয়ে বেড়ায় ব্রিটিশরা। কেউ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার জন্য জায়গা দিচ্ছেন না। হ্যামিল্টন ভেবে বললেন, জাহাপানা, আমি ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার চাই না আপনার কাছ থেকে। আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা বহু দূর দেশ থেকে বহু আশা নিয়ে এদেশে ব্যবসা করতে এসেছি। আমাদের দেশে থাকা পরিবার পরিজনদের গ্রাসাচ্ছাদনের জন্য। কিন্তু আমাদের কাছে সম্রাটের কোনো আদেশনামা না থাকায় সব জায়গা থেকে বিতাড়িত হই আমরা। যদি সম্ভব হয় তবে কোম্পানিকে এদেশে বাণিজ্য করার ফরমান দিন, সেটাই হবে আমার পুরস্কার। কোম্পানির স্বার্থে ব্যক্তিগত স্বার্থত্যাগের এক বিরল নজির স্থাপন করলেন হ্যামিল্টন। সম্রাট শুনে বললেন, ঠিক আছে, তাই হবে। আপনাদের কোম্পানিকে কাগজপত্র তৈরি করে আমার দরবারে আসতে বলুন, আবেদন মঞ্জুর করব আমি। শাহেনশাহ থেকে আর কিছু না চাইলেও
হ্যামিল্টনকে খালি হাতে বিদায় দিলেন না বাদশাহ। বাদশার পক্ষ থেকে তাকে উপহার দেয়া হলো একটা হাতি, একটা ঘোড়া, 5,000 স্বর্ণমুদ্রা, 2টি হীরকখচিত আংটি, টুপিতে পালক গোজার জন্য একটা সোনার ব্রোচ ও এক সেট সোনার বোতাম। ভারত সম্রাটের সামান্য উপহার এমনই হয়। কিছুদিনের মধ্যেই হ্যামিল্টন কলকাতায় ফিরে এসে সংবাদটা জানালেন কোম্পানির পদস্থ কর্তাদের। কাগজপত্র সঙ্গে নিয়ে কোম্পানির এক প্রতিনিধি দল হ্যামিল্টনের সঙ্গে গিয়ে হাজির হলেন শাহেনশার দরবারে। কথা রাখলেন ভারত সম্রাট ফারুক শিয়ার। এদেশে বাণিজ্য করার আদেশনামা বা ফরমান তিনি তুলে দিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। শুধু বিনা শুল্কে বাণিজ্যই নয়, নিজস্ব ট্যাক্সাল ও দুর্গ বানাবার অধিকারও পেল কোম্পানি। ভারতবর্ষের মাটিতে এই ঐতিহাসিক ফরমানের মাধ্যমে প্রথম প্রথিত হল ভবিষ্যতের ব্রিটিশ সাম্রাজ্যের বীজ। কোম্পানির হাতে ফরমান তুলে দেবার পর ফারুক শিয়ার চিকিৎসক হ্যামিল্টনের কাছে জানতে চাইলেন কবে থেকে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজে যোগদান করবেন। হ্যামিল্টন বললেন, আমাকে কিছুদিন সময় দেয়া হোক, আমি বহু দিন দেশ ছাড়া। আমি কলকাতা গিয়ে দেশে ফেরার জাহাজ ধরব, দেশ থেকে ফিরে এসে আপনার কাজে যোগদান করব। শাহেনশাহ বললেন, আচ্ছা, দ্রুত কাজ মিটিয়ে দিল্লি ফিরে আসুন। 1717 সালে ফারুক শিয়ারের ঐতিহাসিক ফরমান নিয়ে সতীর্থদের সঙ্গে কলকাতার দিকে যাত্রা করলেন সার্জেন্ট হ্যামিল্টন। শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়যাত্রা। একটা সামান্য কাটা ফিরিয়ে দিল কোম্পানির ভাগ্য, ঘুরিয়ে দিল ইতিহাসের মোড়। নেপথ্যে নায়ক হয়ে রইলেন সার্জেন্ট হ্যামিল্টন। পরিশিষ্ট। কলকাতায় ফিরে এলেও কিন্তু আর দেশে ফেরা বা দিল্লিতে সম্রাটের চিকিৎসক হিসাবে কাজে যোগদান করা হয়নি উইলিয়াম হ্যামিল্টনের। লন্ডনের জাহাজ ধরার আগেই দিল্লি থেকে ফেরার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় তার। তার মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন আছে। কেউ কেউ বলেন তিনি ম্যালেরিয়াতে মারা যান। জলাজঙ্গল ঘেরা কলকাতাতে তখন শ্বেতাঙ্গরা প্রায়শই এই রোগের প্রকোপে মারা পড়ত। আবার কেউ বলেন তাকে বিষপ্রয়োগে হত্যা করেছিল তার কোম্পানির লোকেরাই। যে কোম্পানির জন্য সম্রাটের কাছে বিরল স্বার্থত্যাগের নজির সৃষ্টি করেছিলেন হ্যামিল্টন, শোনা যায় কোম্পানির এই সামান্য কর্মচারীর ভবিষ্যতের কথা ভেবে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন কোম্পানির কিছু উচ্চপদস্থ কর্মী। লন্ডনে ফিরে গেলে হ্যামিল্টন টমাস স্টোর থেকেও বেশি সম্মান লাভ করতেন, আর এদেশে এলে লাভ করতেন সম্রাটের দরবারে আমির ওমরাহর মতো সম্মান। তাই তাকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবী থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে মৃত্যুর পরও যোগ্য সম্মান দেয়নি। অত্যন্ত সাদামাটাভাবে তার কবরের ব্যবস্থা করা হয়। ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে যাওয়া এক নাম উইলিয়াম হ্যামিল্টন। বরং ব্রিটিশ শাসনে অনেক বেশি উজ্জ্বল অন্য এক হ্যামিল্টন সাহেবের নাম। তিনি ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি জমিদারির পত্তন করেছিলেন সুন্দরবন অঞ্চলের গোসাবাতে। কিছু ঐতিহাসিকরা বলেন হ্যামিল্টন চিকিৎসা করেছিলেন সম্রাটের ফিস্চুলা রোগের। যাই হোক না কেন, সম্রাটকে সুস্থ করে তুলে শাহী ফরমান আদায়ে মূল কৃতিত্ব ছিল সার্জেন্ট হ্যামিল্টনের। ব্রিটিশ শাসনকালে ভারতে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি উইলিয়াম হ্যামিল্টনের স্মৃতিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন।